এখন শুনবেন আজকের গল্প। এ কি শ্রীকান্ত বাবু যে, কবে এলেন? আজই। কোথায় উঠলেন? বর্মায় গেলে মানুষ আর ফেরে না, সে খবর জানো? ফিরতেই হবে এমন তো কারোর মাথার দিব্যি নেই। নেই? তুমি কি পৃথিবীর সকলের মনের কথাই জানো নাকি? আমার কি সারা জীবন আজকের অপরাধের প্রায়শ্চিত্ত করতে হবে? আমার পত্নীত্বের অধিকার নেই, আমার মা হবার অধিকার নেই, সমাজ সংসার আমার কিছুতেই অধিকার দেবে না। আগে আমার 2-3টে কথার জবাব দাও, তবে আমি উঠব। বেশ, কি কথা বলো? আগে বলো, ও লোকটা এখানে থাকাতে তুমি আমাকে খারাপ মনে করনি? না রাজলক্ষ্মী, কিন্তু আমি যে ভালো নই সে তো তুমি জানো। আমি বললাম তোমাকে সঙ্গে নিতে পারি না বটে, কিন্তু যখনই ডাকবে তখনই ফিরে আসব। যেখানেই থাকি চিরদিন আমি তোমারই থাকবো রাজলক্ষ্মী। ফিরে আসার এই আমার একমাত্র কারণ নয় শ্রীকান্ত বাবু, এটা আমার সতী ধর্মের সামান্য একটা পুরস্কার। তিনি যে স্বামী আর আমি যে তার বিবাহিতা স্ত্রী, এ তারই একটা চিহ্ন। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্তের 2য় পর্ব অবলম্বনে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। রাজলক্ষ্মীর কাছ থেকে বিদায়ের পর জীবনটা দুভাগ হয়ে গিয়েছিল। মনে হয়েছিল দুঃখগুলো আর আমার নয়, সব যেন রাজলক্ষ্মীর উপর দিয়ে বয়ে যাচ্ছে। চারপাশের পৃথিবীও তখন বদলে গিয়েছিল। রোগ অভাব কিছুই আর আমাকে স্পর্শ করত না। সেই একদিনের নির্ভরতার আনন্দই ছিল আমার বড় পাওয়া। অনেক দিন পর রাজলক্ষ্মীর চিঠি এলো। তোমার অসুখের কথা শুনে চিন্তা হচ্ছে। সংসারে থেকেও নিজের কথা না ভাবো, আমাকে নিজের লোক ভেবো। খবর দিও। তার চিঠিটা হাতে নিয়ে খানিকক্ষণ স্থির হয়েছিলাম। সেই পুরনো দিনের ছায়াগুলো যেন আবার জেগে উঠল। 5-6 মাস এইভাবেই কেটে গেল। একদিন সকালে বেরোতে যাব এমন সময় এক অদ্ভুত চিঠি, মেয়েলি হাতের লেখা। ভেতর থেকে আর একটা চিঠি পড়ে গেল। দেখে রীতিমতো চমকে উঠলাম। এ কি? এ তো আমার মৃত মায়ের লেখা। 13 বছর আগের সেই চিঠিতে মা তার সই গঙ্গাজলকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তোমার মেয়ের বিয়ে না হলে আমার ছেলেকেই দেব। আজ সেইটাই নাকি দলিল। গঙ্গাজল মা আর কোনো উপায় না দেখে আমাকে ডেকেছেন এই চিঠির জোরেই। অগত্যা ওদের বাড়ি যেতে হলো। গঙ্গাজল মা আমাকে দেখে কেঁদেই ফেললেন। বাবা, তুই এলি? তোরাই তো আমার ভরসা। বুড়ো বয়সে প্রতিশ্রুতি ভাঙিস না বাবা। তারপরই শুরু হলো প্রশ্ন। তা কত আয়? বর্মায় গেলে তো সবাই ধনী হয়, তুই যাস না কেন? মেয়ের বিয়েটা এবার দিয়ে দে বাবা, পণ লাগবে 500 টাকা। আমি বিপদে পড়ে গেলাম। মায়ের দেওয়া প্রতিশ্রুতি আর নাও করতে পারলাম না। টাকা জোগাড়ের কথা বলে এলাম। জানতাম এ ফাঁদ থেকে পালানো সহজ নয়। একটা উপায় ছিল, সব কথা পিয়ারিকে বলা। কিন্তু ও অনেক দিন কোনো চিঠি দিচ্ছে না, আমিও লিখিনি। মনে হয়েছিল চিঠির সম্পর্ক সে রাখতে চায় না। তবু শেষমেশ ওর টানেই যেন আমাকে পাটনা নিয়ে গেল। পিয়ারির বাড়ির নিচে পৌঁছে দেখি 2জন নতুন দারোয়ান উর্দি পরে বসে। আমি ঢুকতেই তারা কড়া চোখে তাকালো। কাকে চান? আমি থমকে দাঁড়িয়ে গেলাম। এটা পিয়ারির বাড়ি তো? ওদের দৃষ্টি আমাকে বুঝিয়ে দিল সরাসরি সিঁড়ি ভেঙে ওঠা আজ এত সহজ হবে না।
এদের আগে কখনো দেখিনি। কেন পিয়ারির পুরনো বুড়ো দারোয়ানকে বদলে এদের রাখা হয়েছে তা ভাবতেও পারলাম না। ঠিক তখনই দেখি রতন ব্যস্তভাবে নিচে নেমে আসছে। আমাকে দেখে প্রথমে অবাক হয়ে গেল, তারপর তড়িঘড়ি পায়ে হাত দিয়ে প্রণাম করল। কখন এলে? এখানে দাঁড়িয়ে যে? এইমাত্র আসছি রতন। খবর সব ভালো তো? সব ভালো বাবু, উপরে যান, আমি বরফ কিনে নিয়ে এক্ষুনি আসছি। তোমার মনিব ঠাকুরুন উপরেই আছেন? আছেন। রতন চলে যাওয়ার পর আমি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। পাশের ঘর থেকে জোরে হাসির শব্দ, কথাবার্তা আর সুরের ঝংকার ভেসে আসছিল। অদ্ভুত লাগলো আমার। এতদিন এই ঘরটাকে দেখেছি পরিত্যক্ত, চেয়ার টেবিল ভাঙাচোরা জিনিসপত্র এলোমেলো পড়ে থাকত। আজ দরজার সামনে দাঁড়িয়ে দেখি পুরো ঘরটা বদলে গেছে। মেঝেতে কার্পেট, তার উপর সাদা জাজিম, চারদিকে বালিশ সাজানো। কয়েকজন ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরে বসে আছে, মাথায় মসলিনের টুপি, যেন বেহারি জমিদারদের দল। এক কোণে হিন্দুস্থানি তবলচি তবলা সাজাচ্ছে, আর একটু দূরে পিয়ারি হারমোনিয়ামের পাশে বসে আছে, গায়ে সরল কিন্তু সুন্দর পোশাক, সাজগোজ পরিপাটি। মুহূর্তেই বুঝলাম নিচের নীরবতার আড়ালে উপরে আজ আসর বসেছে। বুঝলাম এটা গানের আসর, একটু বিরতি চলছে। আমাকে দেখে পিয়ারির মুখের রং একেবারে ফ্যাকাশে হয়ে গেল। তারপর নিজেকে সামলে হেসে বলল, এ কি শ্রীকান্ত বাবু যে, কবে এলেন? আজই। আজই? কখন? কোথায় উঠলেন? এখানকার সমস্ত লোককেই তো তুমি চেনো না, নাম শুনলে চিনতে পারবে না। যে ভদ্রলোকটি সবচেয়ে জমিয়ে বসেছিলেন, বোধ করি এই যজ্ঞের যজমান তিনি। বললেন, আইয়ে বাবুজি, আইয়ে আইয়ে, बैठिए। তিনি মুখ টিপে একটু হাসলেন। ভাব দেখে বুঝলাম আমাদের সম্পর্ক সম্পর্কে তিনি বেশ ধারণা করে ফেলেছেন। আমি তাকে সম্মানের সঙ্গে প্রণাম করলাম এবং জুতার ফিতা খুলছি এমন ভান করে মাথা নিচু করেই পুরো পরিস্থিতিটা একটু ভাবতে চাইলাম। সময় খুব কম ছিল, কিন্তু ওই কয়েক মুহূর্তেই ঠিক করে নিলাম, মনের ভেতরে যতই ক্ষোভ বা অভিমান থাকুক, বাইরে তার কিছুই প্রকাশ করা যাবে না। মুখের কথা, চোখের ভাষা বা আচরণের কোথাও যেন আমার ভেতরের কষ্টের সামান্য চিহ্ন না দেখা যায়। কিছুক্ষণ পরে সকলের মধ্যে গিয়ে বসতেই অনুভব করলাম আমার মুখে আর অপ্রসন্নতার লেশমাত্র নেই। রাজলক্ষ্মীর দিকে তাকিয়ে হাসতে হাসতেই বললাম, বাইজি বিবি, আজ সুখদেব ঠাকুরের ঠিকানা পেলে তাকে তোমার সামনে বসিয়ে একবার তার মনের জোরটা যাচাই করে নিতুম। বলি, করেছ কি? এ যে একেবারে রূপের সমুদ্র বইয়ে দিয়েছ। আমার কথা শুনে কর্মকর্তা বাবুটি খুশিতে গলে বারবার মাথা নাড়ছিলেন। তিনি পূর্ণিয়ার মানুষ, বাংলা বলতে না পারলেও ভালোই বুঝতে পারেন। আর পিয়ারির মুখ কান পর্যন্ত লাল হয়ে উঠল। বুঝলাম সেটা লজ্জায় নয়, রাগে। আমি কিন্তু ভ্রুক্ষেপ করলাম না। বাবুটির দিকে তাকিয়ে আগের মতোই হাসি মুখে বাংলায় বললাম, আমার আসার জন্যে আপনাদের আমোদ আহ্লাদের যদি এতটুকুও বিঘ্ন হয় তো আমি অত্যন্ত দুঃখিত হব। গান বাজনা চলুক। বাবুটি এত খুশি হয়ে উঠলেন যে আবেগে আমার পিঠের উপর একটা চাপড় মেরে বললেন, বহুত আচ্ছা বাবু, প্যারি বিবি, একটু ভালো সঙ্গীত হোক। সন্ধ্যার পরে হবে, এখন আর নয়। এ কথা বলেই পিয়ারি হারমোনিয়াম সরিয়ে দিয়ে হঠাৎ উঠে গেল। এবার বাবুটি আমার পরিচয়ের উত্তরে নিজের পরিচয় দিতে লাগলেন। তার নাম রামচন্দ্র সিংহ, পূর্ণিয়ার জমিদার। দ্বারভাঙার মহারাজ তার আত্মীয়। তিনি পিয়ারিকে 7-8 বছর ধরে চেনেন। পিয়ারি তার পূর্ণিয়ার বাড়িতে 3-4 বার মুজরও করেছে। তিনি বহুবার এখানে গান শুনতেও এসেছেন, কখনো 10-12 দিন করে থেকেওছেন। 3 মাস আগেও এসে 1 সপ্তাহ ছিলেন। তারপর তিনি জানতে চাইলেন আমি কেন এসেছি।
উত্তর দেওয়ার আগেই পিয়ারি ফিরে এলো। তার দিকে তাকিয়েই বললাম, এই তো বাইজিকেই জিজ্ঞেস করুন না কেন এসেছি। পিয়ারি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিন্তু জবাবে খুব শান্ত ও স্বাভাবিক স্বরেই বলল, উনি আমার দেশের লোক। বাবুজি, মধু থাকলেই মৌমাছি এসে জোটে, তারা দেশ বিদেশের বিচার করে না। কথা শেষ করতেই দেখলাম কোনো কারণে জমিদার সাহেব বিষয়টা ঠিক নিতে পারলেন না। তার মুখ গম্ভীর হয়ে গেল। ঠিক তখনই তার চাকর এসে জানালো সন্ধ্যার খাবারের ব্যবস্থা হয়ে গেছে। তিনি আর দেরি না করে উঠে চলে গেলেন। তবলচি আর দুজন ভদ্রলোকও তার সঙ্গেই বেরিয়ে গেলেন। তার কেন মনটা এতটা বদলে গেল একটুও বুঝতে পারলাম না। ঠিক তখনই রতন এসে বলল, মা, বাবুর বিছানা করি কোথায়? আহ, আর কি ঘর নেই রতন? আমাকে জিজ্ঞেস না করে কি এতটুকু বুদ্ধি খাটাতে পারিস নে? যা এখান থেকে। রতন বেরিয়ে গেল, বাইজিও তার সঙ্গেই বেরিয়ে গেল। পরিষ্কার বুঝতে পারলাম আমার হঠাৎ এসে পড়ায় এই বাড়ির পরিবেশ যেন একেবারে নড়ে গেছে। কিছুক্ষণ পরে পিয়ারি ফিরে এসে আমার মুখের দিকে একটু তাকিয়ে থেকে বলল, এখন হঠাৎ আসা হলো যে? দেশের লোক, অনেকদিন না দেখে বড় ব্যাকুল হয়ে উঠেছিলাম যে বাইজি। আজ রাত্রে এখানেই থাকবে তো? তা যদি থাকতে বলো থাকবো। আমার আর বলা বলি কি, তবে তোমার হয়তো অসুবিধে হবে। যে ঘরটায় তুমি শুতে, সেটাতে বাবু শুচ্ছেন। বেশ, আমি নিচে শোবো। তোমার নিচের ঘরগুলোও তো চমৎকার। নিচে শোবে? হ্যাঁ। বলো কি, মনের মধ্যে এতটুকু বিকার নেই? দুদিনেই এত বড় পরমহংস হয়ে উঠলে কি করে? মনে মনে বললাম, পিয়ারি, আমাকে তুমি এখনো চেনোনি। মুখে বললাম, আমার তাতে মান অভিমান এক বিন্দুও নেই। আর কষ্টের কথা যদি মনে করো তো সেটা একেবারেই নিরর্থক। আমি বাড়ি থেকে বেরোবার সময় খাবার শোবার ভাবনাগুলো ফেলে রেখে আসি, সে তো তুমি নিজেও জানো। বেশি বিছানা থাকে তো একটা পেতে দিতে বলো, না থাকে তো দরকার নেই, আমার কম্বল আছে। তা আছে জানি, কিন্তু এতে তোমার মনে কোনো রকম দুঃখ হবে না তো? না, কারণ স্টেশনে পড়ে থাকার চেয়ে এটা তো ঢের ভালো। পিয়ারি কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, আমি হলে বরঞ্চ গাছতলায় পড়ে থাকতুম, এত অপমান সহ্য করতুম না। পিয়ারি, আমি এত নির্বোধ নই যে মনে করব তুমি ইচ্ছে করে আমাকে নিচে শুতে বলে অপমান করছো। তোমার সাধ্য থাকলে তুমি সেবারের মতোই আমার শোবার ব্যবস্থা করতে। সে যাক, এই তুচ্ছ ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করবার দরকার নেই। তুমি বরং রতনকে পাঠিয়ে দাওগে, আমার নিচের ঘরটা দেখিয়ে দিয়ে আসুক। আমি কম্বল বিছিয়ে শুয়ে পড়ি, ভারী ক্লান্ত হয়ে পড়েছি। তুমি জ্ঞানী লোক, তুমি আমার অবস্থা বুঝবে না তো কে বুঝবে? যাক, বাঁচলুম। তা হঠাৎ আসার সত্যি কারণটা কি শুনতে পাইনে? প্রথম কারণটা শুনতে পাবে না, কিন্তু দ্বিতীয়টা পাবে। প্রথমটা পাবো না কেন? অনাবশ্যক বলে। আচ্ছা, দ্বিতীয়টা শুনি। আমি বর্মায় যাচ্ছি, হয়তো আর কখনো দেখা হবে না। অন্তত অনেক দিন যে দেখা হবে না সে ব্যাপারে নিশ্চিত। তাই যাবার আগে একবার দেখতে এলুম। এই সময় রতন ঘরে ঢুকে বলল, বাবু, আপনার বিছানা তৈরি হয়েছে, আসুন। চলো। শোনো, আমার ভারী ঘুম পাচ্ছে। ঘন্টাখানেক পরে যদি সময় পাও তো একবার নিচে এসো, আমার আরো কথা আছে। এ কথা বলে আমি রতনের সঙ্গে বাইরে বেরিয়ে গেলাম। পিয়ারির শোবার ঘরে নিয়ে গিয়ে রতন যখন আমাকে শোবার জায়গা দেখালো, তখন বিস্ময় আর ধরে রাখতে পারলাম না। আমি বললাম, এ কি, আমার বিছানা নিচের ঘরে না করে এ ঘরে করা হলো কেন? নিচের ঘরে? আপনি কি যে তামাশা করেন বাবু! বলেই সে চলে যাচ্ছিল। আমি ডেকে জিজ্ঞেস করলাম, তোমার তোমার মনিব শোবেন কোথায়?
বঙ্কুবাবুর ঘরে তার বিছানা ঠিক করে দিয়েছি। কাছে গিয়ে দেখলাম এ সেই রাজলক্ষ্মীর ছোট তক্তপোষ নয়, বরং বড় খাটে মোটা গদি বিছিয়ে রাজকীয় শয্যা তৈরি। মাথার পাশে ছোট টেবিলে সেজবাতি জ্বলছে। একদিকে কয়েকটি বাংলা বই, অন্যদিকে বেলের ফুল ভরা একটি বাটি। দেখেই বুঝলাম এগুলো ভৃত্যের তৈরি নয়, যে খুব ভালোবাসে সেই এগুলো হাতে করে সাজিয়েছে। চাদরটাও রাজলক্ষ্মী নিজেই বিছিয়ে গেছে, এ আমি মনে মনে অনুভব করলাম। শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। জানতাম একবার সে আসবেই। সেই অপেক্ষাতেই শুয়ে রইলাম। হয়তো ক্লান্তিতে একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ চোখ মেলতেই দেখি পিয়ারি আমার গায়ের ওপর হাত রেখে বসে আছে। আমি উঠে বসতেই সে বলল, বর্মায় গেলে মানুষ আর ফেরে না, সে খবর জানো? না, তা জানি নে। তবে ফিরতেই হবে এমন তো কারোর মাথার দিব্যি নেই। নেই? তুমি কি পৃথিবীর সকলের মনের কথাই জানো নাকি? কথাটা ছিল খুবই সামান্য, কিন্তু মানুষের দুর্বলতা কখন কোন ফাঁক দিয়ে যে বেরিয়ে আসে তা কখনোই আন্দাজ করা যায় না। এতদিন কত গুরুতর ঘটনা ঘটেছে, তবু আমি কখনোই নিজের মন খুলিনি। কিন্তু আজ তার মুখের একদম সরল কথাটা আর সহ্য হলো না। হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল, সবার মন তো আমি জানি না রাজলক্ষ্মী, কিন্তু একজনের মন জানি। যদি কোনোদিন ফিরে আসি তবে শুধু তোমার জন্যই আসব। তোমার মাথার শপথ আমি অমান্য করব না। এ কথা শুনে পিয়ারি আমার পায়ের উপর কেঁদে ভেঙে পড়ল। আমি ইচ্ছে করেই পা সরালাম না, কিন্তু 10 মিনিট কেটে গেলেও সে মাথা তুলল না। তখন আমি তার মাথায় হাত রাখতেই সে কেঁপে উঠল, তবু আগের মতোই পড়ে রইল। না মাথা তুলল, না কথা বলল। আমি বললাম, উঠে বসো পিয়ারি। এই অবস্থায় কেউ দেখলে সে ভারী আশ্চর্য হয়ে যাবে। আগে আমার 2-3টে কথার জবাব দাও, তবে আমি উঠব। বেশ, কি কথা বলো? আগে বলো, ও লোকটা এখানে থাকাতে তুমি আমাকে খারাপ মনে করনি? না রাজলক্ষ্মী। কিন্তু আমি যে ভালো নই সে তো তুমি জানো, তবে কেন সন্দেহ হয় না? প্রশ্নটা সত্যিই খুব কঠিন। জানি এভাবে থাকা ভালো নয়, আবার এটাও ভাবতে পারি না যে সে খারাপ। তাই কিছুই বলতে পারলাম না, চুপ করে বসে রইলাম। হঠাৎ সে চোখ মুছে ধড়ফড় করে উঠে বসে বলল, আচ্ছা জিজ্ঞেস করি তোমাকে, পুরুষ মানুষ যতই মন্দ হয়ে যাক, ভালো হতে চাইলে তাকে তো কেউ মানা করে না, কিন্তু আমাদের বেলাতেই সব পথ বন্ধ কেন? অজ্ঞানে অভাবে পড়ে একদিন যা করেছি, চিরকাল আমাকে তাই করতে হবে কেন? কেন আমাদের তোমরা ভালো হতে দেবে না? আমরা তো কোনোদিন মানা করিনি, আর করলেও সংসারে কারো ভালো হবার পথ কেউ আটকে রাখতে পারে না রাজলক্ষ্মী। বেশ, তাহলে তুমিও আটকাতে পারবে না। আমি জবাব দেবার আগেই রতনের কাশির শব্দ দরজার কাছে শুনতে পাওয়া গেল। পিয়ারি ডেকে বলল, কি রে রতন? মা, রাত্রি তো অনেক হলো, বাবুর খাবার নিয়ে আসবে না? বামুন ঠাকুর তো ধুলে ঢুলে রান্নাঘরেই ঘুমিয়ে পড়েছে। ও হ্যাঁ, তাই তো, তোদের কারোরই যে এখনো খাওয়া হয়নি। এ কথা বলে পিয়ারি লজ্জা আর তাড়াহুড়োয় দাঁড়িয়ে পড়ল। আমি আসছি। আমার খাবারটা সে সব সময় নিজে হাতেই এনে দিত, আজও আনতে দ্রুত পায়ে চলে গেল। খাওয়া শেষ করে যখন বিছানায় শুলাম তখন রাত 1টা বেজে গেছে। পিয়ারি এসে আবার আমার পায়ের কাছে বসে বলল, আজ তোমাকেও জাগিয়ে রাখবো।
এ কথা বলে সে আমার কোনো উত্তরের অপেক্ষা না করেই পায়ের বালিশটা টেনে নিয়ে বাঁ হাত মাথার নিচে দিয়ে আড়মোড়া ভেঙে শুয়ে পড়ল। আমি অনেক ভেবে দেখলুম তোমার অত দূর দেশে যাওয়া কিছুতেই হতে পারে না। সে কি? তা কি হতে পারে তাহলে? এমনি করে ঘুরে ঘুরে বেড়ানো? তাছাড়া কিসের জন্য বর্মায় যেতে চাচ্ছ শুনি? চাকরি করতে, ঘুরে বেড়াতে নয়। দেখো, অপরকে যা বলো তা বলো, আমাকে কিন্তু ঠকিও না। আমাকে ঠকালে তোমার ইহকালও নেই, পরকালও নেই, তা জানো? হ্যাঁ, তা বিলক্ষণ জানি। এবং কি করতে বলো তুমি? মেয়ে মানুষে চিরকাল যা বলে থাকে আমিও তাই বলি। একটা বিয়ে করো, বিয়ে করে সংসারী হও, সংসার ধর্ম প্রতিপালন করো। তাই তুমি সত্যি খুশি হবে তাতে? নিশ্চয়ই, 100 বার। এতে আমি খুশি হব না তো সংসারে কে খুশি হবে শুনি? তা জানি নেই, কিন্তু এ আমার একটা দুর্ভাবনা গেল বটে। বাস্তবিক এই সংবাদ দেবার জন্যই আমি এসেছিলাম যে বিয়ে না করে আমার আর উপায় নেই। বাহ, বেশ তো। তাহলে আমি কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসব। কিন্তু মেয়ে আমি দেখে পছন্দ করব, তা বলে দিচ্ছি। তার তো আর সময় নেই। পাত্রী স্থির হয়ে গেছে রাজলক্ষ্মী। ও বেশ তো, ভালোই তো। স্থির হয়ে গেলে তো পরম সুখের কথা। সুখ দুঃখ জানি না রাজলক্ষ্মী, যা স্থির হয়ে গেছে তাই তোমাকে জানালাম। যাও, চালাকি করতে হবে না, সব মিছে কথা। একটা কথাও মিথ্যে নয়। এই চিঠিটা দেখো, দেখলেই বুঝতে পারবে। বলে জামার পকেট থেকে দুখানা পত্রই বের করলাম। কই দেখি কি চিঠি? এ কথা বলে পিয়ারি চিঠি দুটো হাতে নিতেই তার মুখটা একেবারে অন্ধকার হয়ে গেল। চিঠিগুলো হাতে ধরে রেখে সে বলল, পরের চিঠি পড়বার আমার দরকারটাই বা কি? তা কোথায় স্থির হলো? পড়ে দেখো। না, আমি পরের চিঠি পড়িনি। তাহলে পরের খবর জেনেও তোমার কাজ নেই। আমি জানতেও চাই না। এই কথা বলে সে আবার চুপ করে শুয়ে পড়ল। কিন্তু চিঠি দুটো তার মুঠোর ভেতরেই রইল। অনেকক্ষণ সে কিছু বলল না। তারপর ধীরে ধীরে উঠে গিয়ে প্রদীপের কাছে টেবিলের ওপর বসে চিঠিগুলো 2-3 বার মন দিয়ে পড়ল। তারপর ফিরে এসে আগের মতোই শুয়ে রইল। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর বলল, ঘুমোলে? না। আমি কিন্তু এখানে কিছুতেই তোমার বিয়ে হতে দেব না। সে মেয়ে ভালো নয়, তাকে আমি ছোটবেলায় দেখেছি। মার চিঠিটা পড়লে? হ্যাঁ, কিন্তু খুড়িমার চিঠিতে এমন কিছু লেখা নেই যে তার দায়িত্ব তোমাকেই নিতে হবে। আর থাক ভালো না থাক ভালো, এ মেয়ে আমি কোনো মতেই ঘরে আনবো না। তা কিরকম মেয়ে তুমি ঘরে আনতে চাও শুনতে পাই কি? সে আমি এখনই কি করে বলবো, বিবেচনা করে দেখতে হবে তো। তোমার পছন্দ আর বিবেচনার উপর নির্ভর করে থাকতে হলে আমাকে আইবুড়ো নাম খণ্ডাতে আর এক জন্ম এগিয়ে যেতে হবে। এতে কুলোবে না। যাক, যথা সময় তাই না হয় যাব। আমার তাড়াতাড়ি নেই, কিন্তু এই মেয়েটিকে তুমি উদ্ধার করে দিও। দেখো, 5 টাকা হলেই তা হবে। আমি তার মার মুখেই শুনে এসেছিলুম। বেশ, কালই আমি টাকা পাঠিয়ে দেব। খুড়িমার কথা আমি মিথ্যে হতে দেব না। একটুখানি থেমে সে আবার বলল, সত্যি বলছি তোমাকে, এ মেয়ে ভালো নয় বলেই আমার আপত্তি। নইলে? নইলে? নইলে কি? নইলে আবার কি? তোমার উপযুক্ত মেয়ে আমি খুঁজে বার করে তবে কথার উত্তর দেব, এখন নয়। তুমি মিথ্যে সেই চেষ্টা করো না রাজলক্ষ্মী।
আমার উপযুক্ত মেয়ে তুমি কোনোদিনই খুঁজে বার করতে পারবে না। আচ্ছা, সে না হয় নাই পারবো, কিন্তু তুমি বর্মায় যাবে, আমাকে সঙ্গে নেবে? আমার সঙ্গে যেতে তোমার সাহস হবে? সাহস? এটা কি একটা শক্ত কথা বলে মনে করো তুমি? সে আমি যাই করি, কিন্তু তোমার এই সমস্ত বাড়িঘর, জিনিসপত্র, বিষয় আশয়, তার কি হবে? সে যা ইচ্ছে তাই হোক। তোমাকে চাকরি করবার জন্য যখন এত দূরে যেতেই হলো, এত থাকতেও কোনো কিছুই যখন কোনো কাজে এলো না, তখন বঙ্কুকে দিয়ে যাব। এ কথার জবাব দিতে পারলাম না। খোলা জানলার বাইরে অন্ধকারে তাকিয়ে চুপ করে বসে রইলাম। সে আবার বলল, আচ্ছা, অত দূরে কি না গেলেই নয়? এসব তোমার কি কোনোদিন কোনো কাজেই লাগতে পারে না? না, কোনোদিনও নয়। সে আমি জানি, কিন্তু নেবে আমাকে সঙ্গে? এ কথা বলে পিয়ারি আবার ধীরে ধীরে আমার পায়ের ওপর তার হাত রাখল। একদিন এই পিয়ারি আমাকে নিজের বাড়ি থেকে প্রায় জোর করে বের করে দিয়েছিল। সেদিন তার অসাধারণ ধৈর্য আর মানসিক শক্তি দেখে আমি অবাক হয়েছিলাম। আজ সেই একই মানুষ এতটা দুর্বল, এত করুণ কণ্ঠে মিনতি করছে। সব একসঙ্গে মনে পড়তেই আমার বুক ভেঙে যেতে লাগলো। তবু কিছুতেই তার কাছে সেই কথা স্বীকার করতে পারলাম না। আমি বললাম, তোমাকে সঙ্গে নিতে পারি না বটে, কিন্তু যখনই ডাকবে তখনই ফিরে আসব। যেখানেই থাকি চিরদিন আমি তোমারই থাকবো রাজলক্ষ্মী। এই পাপিষ্ঠার হয়ে তুমি চিরদিন থাকবে? হ্যাঁ, চিরদিন থাকবো। তাহলে তো তোমার কোনোদিন বিয়েও হবে না, বলো? না, তার কারণ তোমার অমতে তোমাকে দুঃখ দিয়ে এ কাজে আমার কোনোদিন প্রবৃত্তি হবে না। পিয়ারি কিছুক্ষণ অপলক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর তার চোখ ভরে উঠল জলে। বড় বড় অশ্রুবিন্দু গড়িয়ে গালে পড়ে যেতে লাগল। চোখ মুছে গভীর স্বরে সে বলল, এই হতভাগিনীর জন্যে তুমি সমস্ত জীবন সন্ন্যাসী হয়ে থাকবে? তা থাকবো। তোমার কাছে যে জিনিস আমি পেয়েছি তার বদলে সন্ন্যাসী হয়ে থাকাটা আমার লোকসান নয়। যেখানেই থাকি না কেন, আমার এই কথাটা তুমি কোনোদিন অবিশ্বাস করো না রাজলক্ষ্মী। এক মুহূর্তের জন্য আমাদের চোখে চোখ পড়ল। তারপরই পিয়ারি বালিশে মুখ গুঁজে উপুড় হয়ে পড়ল। প্রবল কান্নায় তার পুরো শরীর কাঁপছিল, দমে দমে ফুলে উঠছিল। আমি মুখ তুলেই দেখলাম সারা বাড়ি গভীর নিস্তব্ধতায় ডুবে আছে। কেউ জেগে নেই। মনে হলো জানলার বাইরে অন্ধকার রাত, যে রাত এক সময় পিয়ারি বাইজির অসংখ্য উৎসবের সঙ্গী ছিল, সেই আজ যেন নিঃশব্দে চোখ মেলে তার বুক ভাঙা কান্নার এই দৃশ্য তৃপ্তির সঙ্গে দেখছে। জীবনে কিছু কথা আছে একবার শুনলে সারা জীবন ভুলে থাকা যায় না। মনে হলেই সেই শব্দগুলো যেন আবার কানে বাজে। পিয়ারির শেষ কথাগুলো তেমনই। সে ছোটবেলা থেকেই কত সংযমী এ আমি বহুবার দেখেছি। তার উপর এত বছরের অভিজ্ঞতা। গতবার বিদায়ের সময় কোনো মতে নিজেকে সামলেছিল, কিন্তু এবারে আর পারল না। বাড়ির লোকজনের সামনেই হঠাৎ কেঁদে ফেলল। রুদ্ধ গলায় শুধু বলল, দেখো, আমি অবোধ নই। আমার পাপের গুরুদণ্ড আমাকে ভুগতে হবে জানি, কিন্তু তবু বলছি, আমাদের সমাজ বড় নিষ্ঠুর, বড় নির্দয়। একেও এর শাস্তি একদিন পেতেই হবে। ভগবানের সাজা দেবেনই দেবেন। পা বাড়াবার চেষ্টা করছি,
এমন সময় পিয়ারি চোখের জলের ভেতর দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে একটু হাসল, বলল, কোথায় যাচ্ছ? আর হয়তো কখনো দেখাও হবে না, একটা ভিক্ষা দেবে? ছি ছি, এভাবে বলো না। কি চাও বলো, দেব। ভগবান না করুন, কিন্তু তোমার জীবনযাত্রার যে ধরন, তাতে আচ্ছা যেখানেই থাকো সে সময় একটা খবর দেবে তো? লজ্জা করবে না? না, লজ্জা করব না, দেব খবর। বলে ধীরে ধীরে আমি গাড়িতে উঠলাম। পিয়ারি পেছন পেছন এসে আজ তার আঁচলের কোনা দিয়ে আমার পায়ের ধুলো নিল, বলল, ওগো শুনছো? নাই গেলে অত দূরে, থাকে, যেও না। নিঃশব্দে চোখ ফিরিয়ে নিলাম। গাড়োয়ান গাড়ি ছেড়ে দিল। চাবুক ও চারখানা চাকার সম্মিলিত সপাসপ ও ঘড়ঘড় শব্দে অপরাহ্ন বেলা মুখরিত হয়ে উঠল। কিন্তু সমস্ত চাপা দিয়ে একটা ধরা গলার চাপা কান্নাই শুধু আমার কানে বাজতে লাগলো। 5-6 দিন পর ভোরবেলায় মাত্র একটা লোহার তোরঙ্গ আর পাতলা বিছানা নিয়ে কলকাতার কয়লাঘাটে পৌঁছলাম। গাড়ি থেকে নেমেই দেখি এক খাকি কুর্তি পরা কুলি তোরঙ্গটা ছোঁ মেরে তুলে নিয়ে কোথায় যে উধাও হয়ে গেল। খুঁজতে খুঁজতে চোখ জ্বালা, কিছুই আর পাওয়া গেল না। যেটির দিকে এগোতেই দেখি পথ ভরা রঙিন জিনিসপত্র। দূর থেকে মনে হলো বুঝি বাছুরের পাল বাঁধা আছে। কাছে যেতেই বুঝলাম বাছুর নয়, মানুষ। সারা রাত পরিবার পরিজন নিয়ে ঠান্ডায় এইভাবে অপেক্ষা করেছে, ভোর হলেই জাহাজে উঠবে ভালো জায়গা পেতে। সারাটা ঘাট যেন ছোট্ট একটা পৃথিবী। উত্তরে কাবুল থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত সব জাতের লোক এসে ভিড় করেছে। চীনারাও আছে, কালো গেঞ্জি পরে। আমি নিজেও ডেকের যাত্রী, সবচেয়ে নিচের স্তর। বুঝলাম লড়াই করেই বসার জায়গা পেতে হবে, কিন্তু ভাবতেই গা ঠান্ডা হয়ে গেল। তবু জাহাজে তো উঠতেই হবে, আর কোনো পথ নেই। ধাক্কাধাক্কির ভিড়ে দাঁড়িয়ে দেখি 1400-1500 মানুষ ইতিমধ্যেই লম্বা সারির মতো দাঁড়িয়ে গেছে। আমি এক হিন্দুস্তানি লোককে জিজ্ঞেস করলাম, জাহাজ কখন আসবে ভাই? সে তো জাহাজ জানে বাবুজি, আমরা জানি না। জাহাজ এলে হুড়মুড়িয়ে কোনো ক্রমে জাহাজে উঠে পড়া গেল। কিছুক্ষণ বাদে বুঝলাম খোলের মধ্যে অনেক দূরে এক কোণে একাকী দাঁড়িয়ে আছি। পায়ের নিচে তাকিয়ে দেখি ইতিমধ্যে ভোজবাজির মতো চোখের পলকে যে যার কম্বল বিছিয়ে বাক্স প্যাটরার বেড়া দিয়ে নিরাপদে বসে প্রতিবেশীর পরিচয় গ্রহণ করছে। এতক্ষণে আমার সেই নম্বর আঁটা কুলি এসে দেখা দিল, বলল, তোরঙ্গ বিছানা ওপরে রেখেছি, যদি বলেন তো নিচে আনি। না না থাক, বরঞ্চ আমাকেও কোনো মতে উদ্ধার করে উপরে নিয়ে চলো। নিচে যাত্রীদের ভিড় এমনভাবে জমে আছে যে কারো বিছানা না পাড়িয়ে, কারো গায়ে ধাক্কা না লাগিয়ে এক পা ফেলা যায় না। মনে হলো বর্ষায় ভিজে ওপরে থাকাই যেন ভালো, কিন্তু এখানে আর এক মুহূর্তও নয়। তখনই কুলিটা বেশি মজুরি পাওয়ার লোভে অনেক ধস্তাধস্তি করে কয়েক ইঞ্চি কম্বল আর শতরঞ্চির ধারে জায়গা ঠেলে আমাকে উপরতলায় তুলল। জিনিস দেখিয়ে বকশিস নিল আর চলে গেল। উপরে এসেও দেখি কোথাও বিছানা পাতার উপায় নেই। নিরুপায় হয়ে নিজের তোরঙ্গের উপরেই বসে পড়লাম। জাহাজ ছাড়তে শুরু করেছে। পিপাসায় গলা শুকিয়ে কাঠ, সঙ্গে না গ্লাস না ঘটি। ভাবলাম যদি কোনো বাঙালি সহযাত্রী পাই একটু জল ধার করা যাবে। নিচের ডেকের গর্তের কাছে যেতেই এক দারুণ শব্দ কানে এলো, যেন মহাভারতের ভারী গোয়াল ঘরে আগুন লেগেছে। একটু নিচে উঁকি দিতেই দেখি সবাই নিজের নিজের দেশের গান একসঙ্গে চেঁচিয়ে গাইছে।
কাবুল থেকে কন্যাকুমারী সব সুর যেন একসঙ্গে থেঁতো হয়ে ফেটে বেরোচ্ছে। বাদ্যযন্ত্রও আছে কারো কারো কাছে। এই বিভীষিকাময় সঙ্গীত শুনে সত্যি মনে হচ্ছিল মানুষকে রাগে খুন করিয়ে দিতে পারে। এই বিশৃঙ্খলার মাঝেই হঠাৎ দেখি একটা লোক দূর থেকে হাত নাড়িয়ে আমাকে ডাকছে। অনেক জমাট ভিড়, অনেক চোখ রাঙানি পেরোতে পেরোতেই তার কাছে পৌঁছলাম। সে হাত জোড় করে প্রণাম করে বলল, বাবুজি, আমি রেঙ্গুনের বিখ্যাত নন্দমিস্ত্রি। তার পাশে বসে আছে এক পূর্ণাঙ্গা বয়স পেরোনো মহিলা। মুখের দুই চোখ যেন দুটো বড় ভাঁটার মতো, আর ভুরু দুটি মোটা মোটা দুটি দাগ। দেখে আমি থমকে গেলাম। বাবু মশাই, এটি আমার পরিবার। পরিবার? আমার 7 পাকের স্বামী বলছেন পরিবার? খবরদার বলছি মিস্ত্রি, যার তার কাছে মিছে কথা বলে আমার নামে বদনাম করে দিবি না বলছি। দেখলেন মশাই, দেখলেন? এখনো এদের জাতের দেমাগ দেখলেন? আমি তাই 20 বছর ধরে সহ্য করছি। আর কেউ হলোই বা 20 বছর? পোড়া কপাল। জাত বষ্টমের মেয়ে আমি হলুম কৈবত্যের পরিবার। কেন, কিসের দুঃখে? 20 বছর ঘর করছি বটে, একদিনের তরে হেসেলে ঢুকতে দিয়েছি? সে কথা বলবার কারো জো নেই। টগর বষ্টমী মরে যাবে, তবু জাত জন্ম কোয়াবে না, তা জানো? দেখলেন দেখলেন মশাই, দেখলেন দেখলেন? এখনো এদের জাতের দেমাগ দেখলেন? বললাম না, আমি বলে তাই সহ্য করি। আবার ফের টগর টগর, আমি তো বলি, ভাগ্যে আসল বষ্টমের জাত যায় না, নইলে টগর আমার। জাত তুলে কথা কইও না বলছি মিস্ত্রি, ভালো হবে না তা বলছি। আরে রাগ করছিস কেন? আমি তো তামাশা করলাম। নে 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 নে, রুটিটা তুলে রাখ দেখি, পরে খাওয়া যাবে। কিসের তামাশা? জাত তুলে আবার তামাশা কি? মুসলমানের রুটি দিয়ে কি মালসা ভোগ হবে? তোর কৈবত্যের মুখে আগুন, দরকার থাকে তুই তুলে রাখগে, বাপের পিন্ডি দিস। হারামজাদি, তুই আমার বাপ তুলিস? মহা বিভ্রমে পড়লাম। টগরের গর্জনে জাহাজ জুড়ে আক্রোশ ছড়ালো। নন্দমিস্ত্রি আর টগরের মধ্যে ঝগড়া আরো তীব্র হলো। ছোটখাটো তর্কে পুরো ডেকে উত্তেজনা, গালিগালাজ। আমি লজ্জায় মাটির দিকে চোখ নামাই। সন্ধ্যা থেকেই আকাশে মেঘ জমেছিল। রাত 1টার পর একটু বৃষ্টি আর দমকা হাওয়া। জাহাজও বেশ একটু কেঁপেই উঠেছিল, কিন্তু ভোর হতেই সব শান্ত। আমার সমুদ্র পীড়া নেই, সারা রাত ঠিকঠাকই ছিলাম। কিন্তু নন্দমিস্ত্রিদের পরিবার, তাদের কি দশা হলো জানতে ভোরেই নিচে নেমে এলাম। গোটা ডেক জুড়ে যারা গতকাল মহাসঙ্গীত তুলেছিল, তারা তখনও উপুড় হয়ে পড়ে আছে। রাতের ঝাঁকুনি সামলে ওঠেনি। দেখি নন্দমিস্ত্রি, তার স্ত্রী টগর আর ছেলেমেয়েরা চুপচাপ বসে আছে। আমাকে দেখেই সবাই প্রণাম করল। মুখ দেখে মনে হলো রাতে বোধহয় বড় সড়ো ঝগড়া হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি হে, কেমন আছো? রাতটা ঠিকঠাক কাটলো তো? কি আর বলবো বাবুজি, জামাই, শ্বশুর, বউ, ছেলে সবাই সমুদ্র দুলুনি দেখে এত ভয়ে পড়েছিল যে রাতভর কেউ কারোর সঙ্গে কথা পর্যন্ত বলেনি। টগর মুখ ফিরিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলল। সেদিন আর নিচে নামার সাহস হলো না। নন্দ আর টগরের ঝগড়া কেমন মিটল, কি শর্তে সন্ধি হলো, কিছুই জানলাম না। তবে পরে বুঝেছি এদের মতো দলে শর্ত কোনোদিনই ধরে থাকে না, যে যার প্রয়োজন মতো মুহূর্তেই ছিঁড়ে ফেলে। সারাদিন আকাশে ছেঁড়া মেঘের আনাগোনা। বিকেল গড়াতেই দেখি দিগন্ত জুড়ে এক বিশাল কালো মেঘ মাথা তুলছে। খালাসিদের মুখে চিন্তার ছাপ, চলাফেরাতেও অস্বাভাবিক ব্যস্ততা। আমি এক বুড়ো খালাসিকে জিজ্ঞেস করলাম, কি গো চৌধুরীর পো, আজও কি ঝড় হবে নাকি? বুড়ো মাথা নেড়ে বলল, নিচে যান কর্তা, কাপ্তান কইছে সাইক্লোন হতে পারে। কিছুক্ষণ পরেই দেখি সব যাত্রীকে খালাসিরা জোর করে হোল্ডে নামিয়ে দিচ্ছে। 2-1 আপত্তি করলে সেকেন্ড অফিসার নিজেই এসে ধাক্কা মেরে সরিয়ে দিল। আমার তোরঙ্গ বিছানাও নিচে পাঠিয়ে দিল, কিন্তু আমি নিজে আর নিচে নামলাম না।
মনে হলো যদি সত্যি সাইক্লোন আসে, চোখে না দেখে ছাড়বো কেন? এমন সময় বৃষ্টি হাওয়া বেড়ে এমন দাঁড়ালো যে ডেকে আর মানুষের দেখা নেই। ব্রিজে ক্যাপ্টেন হাতের দূরবীন নিয়ে ছুটোছুটি করছেন। ভয় করছিল যদি চোখে পড়ে আমাকেও ধরে গর্তে ঢুকিয়ে দেবে। তাই লুকোতে লুকোতে গিয়ে এক আশ্চর্য আশ্রয় পেলাম। ভেড়া হাঁসের খাঁচার উপর উঠে বসলাম। চারদিক অন্ধকার, বৃষ্টি বাড়ছে। সমুদ্রের ঢেউ দেখে মনে হলো হয়তো এটাই সেই সাইক্লোন। হঠাৎ জাহাজের বাঁশি বুক কাঁপিয়ে দিয়ে বাজল। একসময় সিদ্ধান্ত নিলাম এখানে বসে থাকলে মৃত্যু নিশ্চিত। তাই জাহাজ একটু দুলে উঠে থামার ফাঁকে ছুটে গিয়ে প্রথমে সেকেন্ড ক্লাস কেবিনের দরজায় ধাক্কা দিলাম, কিন্তু দরজা বন্ধ। তারপরে ফার্স্ট ক্লাসের দিকে দৌড়লাম। সৌভাগ্যবশত সেখানে একটি খালি ঘর মিলল। ভিতরে ঢুকে দরজা বন্ধ করে খাটে শুয়ে পড়লাম। রাত 12টার দিকে ঝড় থেমে গেল, কিন্তু সকাল পর্যন্ত সমুদ্র শান্ত হলো না। সকালে নিচে নেমে দেখি নন্দমিস্ত্রি, টগর কেউই নিজের জায়গায় ফিরতে পারেনি। কালকের চেয়ে আজ ডেক 10 গুণ বেশি বিপর্যস্ত। 300-400 যাত্রী সারা রাত বাক্স বিছানা নিয়ে জাহাজের এপার ওপার গড়াগড়ি খেয়েছে। বমি, দুর্গন্ধ, দাঁড়ানো যায় না। ডাক্তার, ম্যাথর, খালাসিরা মিলে যেন যুদ্ধক্ষেত্র পরিষ্কার করছে। আমাকে বারবার পরীক্ষা করে ডাক্তারবাবু অবাক হয়ে বললেন, কি আশ্চর্য, আপনি এখনো সুস্থ আছেন? একটুও অসুস্থ লাগছে না? বোধহয় গত রাত্রে একটু বেশি দৌড়েছি ডাক্তার সাহেব। দৌড় না সাহস? এই জনসমুদ্রে আপনি যদি ডেকে রাত কাটাতে পারেন তবে আপনার শরীর শক্ত, অন্তত এইটুকু আমি মানলাম। ডাক্তারবাবু, অধম এই নরককুণ্ডেরই যাত্রী, কিন্তু দুর্বল বলে এইখানে ঢুকতে পারিনি। শুরু থেকে ডেকের উপরেই ছিলাম। কাল সাইক্লোনের খবরটা পেয়ে খানিকটা সময় ভেড়ার খাঁচার উপর বসে আর বাকি রাত্রিটা ফার্স্ট ক্লাসের একটা ঘরের মধ্যে অনধিকার প্রবেশ করে আত্মরক্ষা করেছি। কি বলেন, অন্যায় করেছি কি? সমস্ত ইতিহাস শুনে ডাক্তারবাবু এমনি খুশি হয়ে গেলেন যে তৎক্ষণাৎ তাঁর নিজের ঘরের মধ্যে বাকি 2 দিন কাটাবার জন্যে সাদরে নিমন্ত্রণ করলেন। অবশ্য সে নিমন্ত্রণ আমি গ্রহণ করতে পারিনি, শুধু তার ডেক চেয়ারটা নিয়েছিলাম। দুপুরবেলা খিদিরপুরের সেই মুসলমান দর্জিদের একজন এসে বললে, বাবু মশাই, একটা বাঙালি মেয়ে লোক আপনাকে ডাকতেছে। মেয়ে লোক? বুঝলাম ইনি টগর। কেন যে ডাকছেন তা অনুমান করা কঠিন হলো না। নিশ্চয়ই মিস্ত্রির সঙ্গে স্বামী স্ত্রীর সত্য সাব্যস্ত ব্যাপারে আবার মতভেদ ঘটেছে। বললাম, ঘণ্টাখানেক পরে যাব, বলগে। বড় কাতর হয়ে ডাকতেছে বাবু। কাতর হয়ে? কিন্তু টগর তো কাতর হবার মানুষ নয়। আচ্ছা শোনো, পুরুষ মানুষটি কি করছে? তেনার বেমারির জন্যই তো ডাকতেছে। অগত্যা উঠলাম। লোকটি সঙ্গে করে আমাকে নিচে নিয়ে গেল। আমি আসতে মেয়েটি আস্তে আস্তে মাথার কাপড়টা টেনে দিল, কিন্তু আমি ওর মুখ দেখতে পেলাম। সে খুব সুন্দর বললে তর্ক উঠবে। তিনি বললেন, বলছি, আপনার সঙ্গে ডাক্তারবাবুর তো আলাপ আছে, একবার ডেকে আনতে পারেন? আলাপ আজই হয়েছে, তবে মনে হয় ডাক্তারবাবু লোক ভালো, কিন্তু কি প্রয়োজন? ডাকলে যদি ভিজিট দিতে হয় তো কাজ নেই, উনি না হয় কষ্ট করে উপরেই যাবেন। হ্যাঁ, কিন্তু এর হয়েছেটা কি? আমি মনে করেছিলাম লোকটি এর স্বামী, কিন্তু স্ত্রীলোকটির কথায় কেমন যেন সন্দেহ হলো। লোকটির মুখের ওপর ঝুঁকে পড়ে এসে জিজ্ঞেস করল, বাড়ি থেকেই তোমার একটু পেটের অসুখ ছিল না? লোকটার অবস্থা দেখে মনে হলো ওর জ্বর হয়েছে। সন্দেহ হতে কপালে হাত রাখলাম। দেহ রীতিমতো জ্বলছে। ডাক্তার ডাকতে আমি উপরে চলে গেলাম। ডাক্তারবাবু নিচে নেমে পরীক্ষা করে ওষুধ দিলেন, তারপর বললেন, চলুন শ্রীকান্তবাবু, ঘরে বসে একটু গল্প করি। তাঁর ঘরে চা বিস্কুট খেয়ে দুজনে মুখোমুখি বসলাম। আপনি এই জটিলতায় জুটলেন কিভাবে? আসলে মেয়েটি নিজেই আমাকে ডেকে পাঠিয়েছিল।
ডাক্তার মাথা নেড়ে বললেন, বেশ করেছেন। বিয়ে করেছেন? আগে না। তাহলে লেগে থাকুন, মন্দ হবে না। লোকটার চেহারা দেখেই মনে হচ্ছে টাইফয়েড, বেশি দিন টিকবে না। এর মধ্যে এক চোখে নজর রাখবেন, আর কেউ যেন ভিড়ে না যায়। আমি অবাক হয়ে বললাম, এইসব আপনি কি বলছেন ডাক্তারবাবু? আরে প্রতি ট্রিপেই এরকম একটা না একটা কেস থাকে। গতবারেও একজোড়া ছিল। বর্মায় গিয়ে পা দিলে বুঝবেন কথাটা মিথ্যে নয়। ডাক্তারের কথা শুনে মনটা ঠিক যেন ঘৃণায় ভারী হয়ে উঠল। বিদায় নিয়ে নন্দমিস্ত্রির খোঁজ নিতে নিচে গেলাম। মিস্ত্রি সপরিবারে তখন ফলাহার করছে। আমাকে দেখে প্রথমেই জিজ্ঞেস করলো, ওই মেয়ে মানুষটা কে মশাই? টগর তখন তার পাগড়িটা মাথায় বাঁধছিল। ফোঁস করে উঠে সে বলল, এই, তোর খবর লাগবে কেন রে? হ্যাঁ, কে বাঙালি মেয়ে রেঙ্গুনে যায়, খবর নিতেই হবে। নন্দ আমার দিকে তাকিয়ে বলল, দেখলেন মশাই, দেখলেন? ছোট মন, একটু জানতে গেলেও দোষ। টগর পাগড়ি ফেলে দিয়ে চোখ বড় বড় করে বলল, এই মশাই, টগর গোষ্ঠমীর হাতে কত মিস্ত্রি মানুষ হয়েছে জানেন? এখন এই টগরকে ও চোখে ধুলো দেবে? জলে গেলেই দৌড়ে দেখবে কে, তাই না? সাবধান করে দিচ্ছি, এদিকে গেলে কিন্তু একদিন যা হওয়ার তাই হবে। নন্দও তাতে রেগে গিয়ে বলল, আমি তোর পোষা বাঁদর নই, যেদিকে শেকল ধরে টানবি সেদিকে যাব, আবারও দেখতে যাব, যা পারিস করিস। আচ্ছা। টগর শুধু একটা আচ্ছা বলে আবার পাগড়ি বাঁধতে লাগলো। আমি চলে এলাম ভাবতে ভাবতে, এই দুজন 20 বছর ধরে এইভাবেই চলছে। টগর জানে বন্ধন যখন সত্যিকারের নয়, তখন সামান্য ঢিলে দিলেই মানুষের মন সরে যায়, তাই জোর করেই দখলে রাখে। না হলে নন্দের মতোই একদিন হাত থেকে ফসকে যাবে। কিন্তু সেই মেয়েটি কে, যার জন্য টগরের এই সন্দেহ, ডাক্তারের এই বিদ্রূপ? টগর বলে, এ কাজে চুল সাদা করেছি, আমাকে ধোকা দেবে এমন মেয়ে নেই। হ্যাঁ। আর ডাক্তার বলে, আমার চোখে দিব্য দৃষ্টি এসেছে, আজ ভুল হলে চোখ উপড়াতেও রাজি। শুনে মনটা সত্যিই ভারী হয়ে গেল। মানুষ কত সহজেই কত নোংরা ভাবতে পারে। অবশেষে এই স্ত্রীলোকটির পরিচয় পেলাম। নাম অভয়া, উত্তর রাঢ়ী কায়স্থ, বাড়ি বালুচরের কাছে। যে লোকটি অসুস্থ হয়ে পড়েছে সে গ্রামের সম্পর্কের ভাই, নাম রোহিণী সিংহ। ওষুধে রোহিণীর বেশ উপকার হয়েছে। এই বলে শুরু করে অল্প সময়েই অভয়া আমাকে নিজের লোকের মতন করে নিল। অথচ আমার মনে এক ধরনের খটকা ছিল। এমনি মেয়ে মানুষ, নিশ্চয়ই একটু বাড়াবাড়ি বা অশোভন কিছু বেরোবে। কিন্তু আশ্চর্য, তার কথাবার্তার মধ্যে কোথাও কোনো অসঙ্গতি, কোনো বাড়াবাড়ি পেলাম না। অভয়ার এক অদ্ভুত ক্ষমতা ছিল, মানুষকে নিজের বশে আনা। আমাকেও সে সহজেই নিজের কথা বলিয়ে নিল। শুধু নামধাম নয়, তার হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজে বের করব এই কথাটাও আমার মুখ দিয়ে সে বলিয়ে নিল। তার স্বামী 8 বছর আগে বর্মায় চাকরি করতে এসেছিল। প্রথম 2 বছর চিঠিপত্র পেয়েছিল, তারপর 6 বছর ধরে আর কোনো খবর নেই। দেশে কোনো আত্মীয়ও বেঁচে নেই। মা ছিলেন, তিনিও মারা গেছেন। বাপের বাড়িতে একা থাকা আর সম্ভব হয়নি, তাই রোহিণী দাদাকে রাজি করিয়ে সে বর্মায় এসেছে। একটু চুপ করে থেকে হঠাৎ অভয়া বলল, বলুন তো শ্রীকান্তবাবু, এত চেষ্টা না করে দেশে পড়ে থাকলেই কি আমি ভালো করতাম? এই বয়সে দুর্নাম কিনতে বা কতক্ষণ লাগতো? তার কথার মধ্যে যন্ত্রণার দুঃখ ছিল, কিন্তু অসহায়তার লজ্জা ছিল না, বরং এক ধরনের দৃঢ়তা যা তাকে আরও বেশি শ্রদ্ধার যোগ্য করে তুলল। জিজ্ঞাসা করলাম, কিন্তু কেন তিনি এতকাল আপনার কোনো খোঁজ নেন না, কিছু জানেন? না, কিচ্ছু জানি না। আচ্ছা, তার পূর্বে কোথায় ছিলেন তা জানেন? জানি, রেঙ্গুনেই ছিলেন, বর্মা রেলওয়েতে কাজ করতেন। কিন্তু কত চিঠি দিয়েছি, কখনো জবাব পাইনি। অথচ
একটা চিঠিও কোনোদিন আমার ফিরে আসেনি। প্রতিটি চিঠি যে অভয়ার স্বামী পেয়েছে তা নিশ্চিত, কিন্তু কেন যে জবাব দেয়নি তার সম্ভবত হেতু এইমাত্র ডাক্তারবাবুর কাছেই শুনছিলাম। অনেক বাঙালি সেখানে গিয়ে কোনো সুন্দরী ব্রহ্মরমণী নিয়ে আবার নতুন করে ঘর সংসার পাতে। এমনও অনেকে আছে যারা সারা জীবনে আর কখনো দেশে ফিরেও যায় না। আমাকে চুপ করে থাকতে দেখে অভয়া প্রশ্ন করল, তিনি বেঁচে নেই তাই কি আপনার মনে হয়? বরং ঠিক তার উল্টো। তিনি যে বেঁচে আছেন এ কথা আমি শপথ করে বলতে পারি। আপনার মুখে ফুল চন্দন পড়ুক শ্রীকান্তবাবু, আমি আর কিছুই চাইনি, তিনি বেঁচে থাকলেই হলো। আমি পুনরায় চুপ করে রইলাম। অভয়া বলল, আপনি কি ভাবছেন আমি জানি। সে কি, আপনি জানেন? জানিনি। আপনি পুরুষ মানুষ হয়ে ভাবতে পারলেন, আর আমার মেয়ে মানুষের মনে সে ভয় হয়নি। তা হোক, আমি ভয় করিনি। আমি সতীন নিয়ে খুব ঘর করতে পারবো। তবুও আমি চুপ করে রইলাম। অভয়া বলল, আপনি ভাবছেন আমি ঘর করতে রাজি হলেই তো হলো না, আমার সতীন রাজি হবে কিনা, তাই তো? বেশ, তাই যদি হয় তখন কি করবেন? সে বিপদে আপনি আমায় একটু সাহায্য করবেন শ্রীকান্তবাবু। আমার রোহিণী দাদা বড্ড সাদাসিধে ভালো মানুষ, তার দ্বারা তখন তো কোনো উপকারী হবে না। সাধ্য থাকলে নিশ্চয়ই করব, কিন্তু এসব বিষয়ে বাইরের লোক দিয়ে কাজ তো প্রায় হয়ই না, বরং অকাজই তাতে বেড়ে যায়। সে কথা সত্যি। পরদিন বেলা 11-12টার মধ্যে জাহাজ রেঙ্গুনে পৌঁছবে, কিন্তু ভোর না হতেই সমস্ত লোকের মুখ চোখে একটা ভয় ও চাঞ্চল্যের চিহ্ন দেখা দিল। চারদিক থেকে একটা অস্ফুট শব্দ কানে আসতে লাগলো, কোয়ারেন্টাইন। খবর নিয়ে জানলাম কথাটা কোয়ারেন্টাইন। তখন প্লেগের ভয়ে বর্মা গভর্নমেন্ট অত্যন্ত সাবধান। শহর থেকে 8-10 মাইল দূরে একটা চড়ায় কাঁটা তারের বেড়া দিয়ে খানিকটা স্থান ঘিরে নিয়ে অনেকগুলি কুঁড়ে ঘর তৈরি করা হয়েছে। এরই মধ্যে সমস্ত ডেকের যাত্রীদের নির্বিচারে নামিয়ে দেওয়া হয়। 10 দিন বাস করার পর তবে এরা শহরে প্রবেশ করতে পারে। তবে যদি কারো কোনো আত্মীয় শহরে থাকে এবং সে পোর্ট হেলথ অফিসারের কাছ থেকে কোনো কৌশলে ছাড়পত্র জোগাড় করতে পারে, তাহলে অবশ্য আলাদা কথা। বেলা তখন প্রায় 11টা। কোয়ারেন্টাইনের কাছে একটা ছোট্ট স্টিমার এসে আমাদের জাহাজে লাগলো। খবর ছড়াতেই ডেকের যাত্রীদের মধ্যে হইচই পড়ে গেল। সবাই জিনিসপত্র গুছিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছে। আমার অবশ্য তাড়া ছিল না। ডাক্তারবাবুর লোক একটু আগেই এসে জানিয়ে গেছে আমাকে আর কোয়ারেন্টাইনে যেতে হবে না। তাই নিশ্চিন্ত হয়ে দাঁড়িয়ে লোকজনের ব্যস্ততা দেখছিলাম। এমন সময় পিছনে কারো হালকা শব্দ। ফিরে দেখি অভয়া দাঁড়িয়ে আছে, মুখে কেমন উদ্বেগ, চোখে চাপা আতঙ্ক। আমি অবাক হয়ে বললাম, এ কি, আপনি এখানে কেন? আপনাকে তো এখন চলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। তাই তো এসেছি। আপনি কোথায় যাবেন না বুঝে ভয় লাগলো, ভাবলাম আপনাকে যদি নিয়ে যায়। তার চোখে সত্যিকারের দুশ্চিন্তা। মনে হলো এই অস্থিরতার ভিড়ের মধ্যে শুধু আমাকেই খুঁজতে এসেছে সে। তাকে আশ্বস্ত করে বললাম, না না, আমাকে যেতে বলছে না, ডাক্তারবাবুর অনুমতি পেয়েছি। অভয়া গভীর স্বস্তির একটা দম নিল। তাহলে ভালো হলো, আপনি থাকলে শক্তি পাই। রোহিণী দাদাকে একা সামলানো আমার পক্ষে কষ্ট হতো। অভয়ার কথাগুলো খুব সহজ, কিন্তু তার ভরসাটা আমার বুকের কোথায় যেন নরম করে দিল। কোয়ারেন্টাইনে আমরা কুলি রূপে এসে অচেনা গরম বালিভর্তি তটে দাঁড়িয়ে রইলাম। রোহিণীর স্বামী জ্বরে অসুস্থ আর নিস্তরঙ্গ। আবহাওয়া ও পরিস্থিতি অত্যন্ত কষ্টসাধ্য। অভয়া এগিয়ে এসে আমাদের যত্ন নিলেন। ঘর বানিয়ে খাবার জিনিস সাজিয়ে আমাদের দেখভাল করতে লাগলেন। এতে আমরা প্রাণে ফিরলাম। কয়েকদিনে রোহিণী সুস্থ হলেন। আমরা সরকারি ছাড়পত্র পেয়ে রেঙ্গুনে রওনা দিলাম। সেখানে পৌঁছে নারী স্বাধীনতার উল্লাস দেখে আমি তো হতবাক। আনন্দ ও স্বাধীনতা উভয়েই চোখে পড়ল, কিন্তু একসঙ্গে কিছু বিশৃঙ্খলতাও লক্ষ্য করলাম।
রেঙ্গুনের ভোর, নতুন শহর, অচেনা রাস্তা, অচেনা মানুষ। কাগজ হাতে ঠিকানা খুঁজতে খুঁজতে যখন আমি প্রায় হতাশ, তখনই দেখি একটি লোক মাথায় ঝুড়ি করে তরি তরকারি নিয়ে দ্রুত হাঁটছে। আমি দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, এই যে ভাই ভাই নন্দ মিস্ত্রির বাড়িটা কোথায় জানেন? লোকটা একটু চোখ কুঁচকে তাকালো, তারপর বলল, কোন নন্দ? আগে রেবিট ঘরের নন্দ পাগড়িকে খুঁজছেন নাকি? রেবিট রেঙ্গুনের একটি চেনা উপনাম। ছোট ছোট বাক্সের মতো ভাড়া বাড়ি বা সস্তা কক্ষকে সেই সময় র্যাবিট হাউস বলা হতো। বাংলা উচ্চারণে তখনকার লোকেরা রেবিট ঘর বলতো। আমি বললাম, আগে মানে সে তো জানি না, নামটা নন্দ মিস্ত্রি বলেছিলেন। নন্দ? 3টে নন্দ আছে, তা আপনি কি টগরের মানুষকে খুঁজছেন? হরিপদ আমাকে দা ঠাকুরের হোটেলের কাছে নিয়ে গেল। ডাইনিং রুমে যে জায়গাটা দেখলাম, বিভিন্ন জাতি মজলিস, বিভিন্ন রুচি, বিশৃঙ্খল এক বিদেশি মিলন। হোটেলের মালিক দা ঠাকুর বললেন, আপনি যতদিন ইচ্ছে এই ঘরে থেকে আমার কাছে আহার করুন, চাকরি বাকরি হলে পরে দাম চুকিয়ে দেবেন। না না, দেখুন আপনি আমাকে চেনেন না, 1 মাস থেকে খেয়ে দাম না দিয়ে যদি চলে যাই। কপাল কপাল, এটা তো সঙ্গে নিয়ে যাবেন না মশাই? বরাত, এছাড়া আর পথ নেই, আমি সবাইকেই বলি। অবশেষে দা ঠাকুরের ওখানে একটা ভাঙা ঘর পেলাম। সন্ধ্যাবেলা এক ঝি আমার ঘরে এসে রান্নার ব্যবস্থা করলো না, বলল ডাইনিং রুমে নোয়াকা ভরা লোক আছে, আমি ওদের সঙ্গে মিলতে পারবো না। নোয়াকা হচ্ছে বার্মিজ শব্দ, বাংলা মানে অপরিচিত লোক। ঝি এসে বলল, আজ আপনাকে ওই ঘরেই দিচ্ছি, আপনি বামুন মানুষ, আপনার সেখানে খেয়ে কাজ নেই। হোটেলের আলোচ্য কর্মী আর ডোম, বিষয় এক অদ্ভুত সহমর্মিতা। বিদেশে এসে এখানে সবাই কাঠামো ছাপিয়ে সত্যিকারের বেঁচে ওঠে। জাতিভেদ যেন পুরনো পাতার মতোই ঝরে পড়ে। বামুনের কথা ধরি নে, তারা বর্ণের গুরু, এখানে কাজ করেই চলে সবার, সবাই সমান। দিন গড়ালো। অভয়া ও রোহিণীর কথা মনে পড়ল আমার। গৃহত্যাগ করে সাহায্য চাওয়া, আমার কাঁধে আস্থা রাখা। ভাবলাম একবার গিয়ে তাদের খবর নিই। তাদের সঙ্গে দেখা হতেই রোহিণী বললেন, শ্রীকান্ত বাবু ভালো তো? আপনি ভিতরে বসুন, কথা আছে। বাইরে বসে আলাপচারিতার অবস্থা রোহিণীর এখনো নেই, তার শরীর এখনো বেশ খারাপ। এমন সময় অভয়া এসে বলে, আরে আপনি কেমন আছেন? এতদিন পরে মনে পড়ল। চাকরি না পেলে সব ঠিকঠাক চলে না, তাই কষ্ট। আচ্ছা, আপনি যেখানে থাকেন সেখানে আমার একটুকু বন্দোবস্ত করে দিতে পারেন? সেখানে কিন্তু লুচি মোহনভোগ হয় না। না, তার দরকার কি, ক্ষুধা পেলে যেটা পাওয়া যায় তাই অমৃত। আপনার কাছে হতে পারে, কিন্তু যিনি গলগ্রহকে খেতে দেন তিনি মাপ করবেন কেন? শুনুন, ওর জন্য আমি দেশ ছাড়লাম, বাড়ি ফেরার পথ বন্ধ, আর ওর মুখের কথা শুনুন। আমার যা হবার হবে, তুমি যদি দেশে ফিরে যাও আমার কি? শুনুন শ্রীকান্ত বাবু, শুনুন, দুটি রেঁধে দেওয়ার জন্যই এমন কত কথাই না শুনতে হয়। শুনুন, কথাগুলো শুনে রাখুন। তারপর কপাট খুলে কোনো মতে বাইরে চলে গেলেন রোহিণী। ঘরে এক অনিশ্চিত কান্না, অভয়ার মুখ ফ্যাকাশে। আমি উঠে বললাম, আমাকে অনেক দূর যেতে হবে, এখন আসি। যার জন্য আপনার আশা, তার সবেতে সংক্ষেপে লিখে দিলাম, পড়ে দেখুন, যা ভালো মনে হয় করবেন। আপনাকে এর বেশি আমি বলতে চাই না। ওখান থেকে বেরিয়ে এসে চায়ের দোকানে বসলাম। ল্যাম্পের আলোয় চিঠিটা পড়লাম বারবার। অভয়ার লেখাটা ছোট্ট, শুধু নাম, ঠিকানা আর অল্প কিছু শব্দ, কিন্তু তাতেও এক চিলতে আস্থা। বিপদে আপনার ওপর নির্ভর করেছি। আমি স্থির করলাম, স্ত্রীর অনুমতি ছাড়া আমি ওই মানুষটিকে অনধিকারীভাবে অনুসন্ধান করব না।
কিন্তু মনে তাদের কষ্ট থেকে দূরে থাকা সহজ নয়। মানুষের দায় ও হৃদয়ের ক্লেশ মিশে যায় পথে ঘাটে। পরদিন থেকে আবার চাকরির উমেদারিতে লেগে পড়লাম, কিন্তু অভয়ার ছবি মনের আঁচড়ে পড়েই থাকলো, ঝেড়ে ফেলতে পারি না। দিন কাটলো একইভাবে। দা ঠাকুরের মুখ প্রথমে উজ্জ্বল ছিল, পরে মেঘাচ্ছন্ন হয়ে এলো। ভাত তরকারি কমে গেল, তবু চাকরির ব্যাপারে যেন তার চোখে কোনো বদল নেই। একদিন রেঙ্গুন বাজারের পথের ধারে রোহিণীকে দেখলাম। পুরনো জামা, ছেঁড়া জুতো, তবু সে যত্ন নিয়ে ভালো জিনিস বেছে নিচ্ছে। তার চোখে কেমন এক অনবরত খোঁজ। আমি বুঝতে পারলাম তিনি কেন এত টাকা খরচ করতে চান। তার আনন্দটা কাপড় নয়, অন্য কোনো গভীরতার জন্য। আমি বাড়ি ফিরে এলাম। হাতে পেলাম সেই প্রত্যাশিত কাগজ। চাকরির দরখাস্ত মঞ্জুর। খুশিতে হৃৎপিণ্ড ফেটে যেতে চায়। 2 সপ্তাহ পরে সাহেব বললেন, শ্রীকান্ত বাবু, তুমি ওই টেবিলে আসিয়া কাজ করো, মাহিনা প্রায় 2.5 গুণ বেশি পাইবে। প্রকাশ্য ও অন্তরে দুভাবেই সাহেবকে আশীর্বাদ করলাম। টেবিল ছেড়ে নতুন টেবিলে নিজেকে বসালাম। দা ঠাকুর ঠিকই বলেছিলেন, মানুষ যখন প্রকৃত মানুষ হয় তখন এভাবেই ব্যবহার করে। গাড়ি ভাড়া করে একদিন অভয়াকে খুশির সংবাদটা দিতে গেলাম। রোহিণী তখন বাড়িতে ফিরেছেন, জলযোগে বসেছেন, নিঃশব্দে ক্লান্ত। আমি বরাবর বলি রোহিণী দাদা, এই শরীরে তুমি এত পরিশ্রম করো না। তুমি কি কিছুতেই শুনবে না? আচ্ছা আচ্ছা, কি হবে আমাদের বেশি টাকায়? রোহিণীকে ক্লান্ত হেসে বলতে শুনলাম, একটা বামুন পর্যন্ত সে রাখতে পারছে না। আর এদিকে খেটে খেটে দুবেলা আগুনের তাতে অভয়ার দেহ শুকিয়ে যাচ্ছে। এই বলে উঠে দরজা দিয়ে বেরিয়ে গেলেন রোহিণী। আমায় দেখে অভয়া তাড়াতাড়ি বলে, শ্রীকান্তবাবু, দেখলেন ওর সবই বাড়াবাড়ি। একটা চিঠি এসেছে, বর্মা রেল কোম্পানি জানালো আমার স্বামী প্রায় 2 বছর আগে কোম্পানি থেকে অব্যাহতি পেয়ে গিয়েছেন। তারা জানে না কোথায় আছে সে। এখন আপনি কি উপদেশ দেন? আমি কি উপদেশ দেব বলুন তো? না না, সে হবে না। আপনাকেই কর্তব্য স্থির করে দিতে হবে। এই চিঠি পাওয়া পর্যন্ত আমি আপনার আশাতেই পথ চেয়ে আছি। হে বেশ কথা, তুমি কি আমার উপদেশের জন্য পথ চাও? আচ্ছা, বাড়ি ফিরে যাওয়ার ব্যাপারে আপনার মত কি? কিছুই না, যেতে পারি, কিন্তু আমার সেখানে কেউ নেই। তা আপনার রোহিণী দাদা কি বলেন? তিনি ফিরবেন না, অন্তত 10 বছর ওমুখ হবেন না। কিন্তু তিনি কি বরাবর আপনার ভার নিতে পারবেন? পরের মনের কথা কি করে জানব? তিনি নিজে বা জানবেন কি করে? কিন্তু একটা কথা, আমার জন্যে তিনি এক বিন্দু দায়ী নন। দোষ বলুন, ভুল বলুন, সবই একা আমার। এমন সময় আমার গাড়ির গাড়োয়ান বাইরে থেকে বলল, বাবু, আর কত দেরি হবে? উঠে বেরিয়ে দ্রুত পদে বাড়ি থেকে দূরে এগিয়ে এলাম। কিন্তু 15 মিনিট পরে মনে হলো কিছু ভুলে ফেলে এসেছি। ফিরে এসে দেখলাম ঠিক দরজায় অভয়া বসে পড়েছে। কাতর হাহাকারে ভাঙা প্রাণে সে কেঁদেই চলেছে। আমি কিছুই বললাম না। কিসে সান্ত্বনা দেব? আমার বুদ্ধি তো শূন্য। দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। যখন ফিরলাম, আমার নিজের চোখেও জল এলো। আমিও কাঁদতে লাগলাম। একাকিত্ব ও দায়ের মধ্যে মানুষ কখনো কখনো কেঁদে শুয়েই পড়ে। সেই কাঁদাই হয় তার জীবনের ভাষা। রাজলক্ষ্মীর অনুরোধ আমি ভুলিনি। পাটনায় চিঠি পাঠাবার কথা প্রায়ই ভাবি, কিন্তু অভয়ার কান্না আমার বুক নাড়িয়ে দিল। লজ্জা কিসের? কাগজ কলম জোগাড় করে সেই রাতে খোলা চিঠি লিখে ডাকবাক্সে ফেলি। কয়েকদিন পরে অফিসে বড় সাহেবের নীল পেন্সিলের মন্তব্য সহ একটা ফাইল এলো। কেসটা আমাকে দিতে বললেন। ফাইলটা খুলতেই আমার মাথা ঘুরে গেল।
ক্রোম অফিসের কেরানির নাম ইনি অভয়ার স্বামী। কিছুক্ষণ কাগজ পড়ে স্তম্ভিত রইলাম। কয়েক মিনিট পরেই কেরানিটির বদলি। এক ভদ্রলোক ঘরে প্রবেশ করলেন। চিনেই ফেললাম, ইনি অভয়ার স্বামী। তার আকৃতি, পুরনো হ্যাট কোট, নোংরা মুখ, অদ্ভুত হাসি আমার ঘৃণা জাগালো। তবু জানতে চাইলাম তার বিরুদ্ধে অভিযোগ সত্যি কি। সে বলল, না 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 না, আমি নির্দোষ, আমি নির্দোষ। অফিসের লোকেরা আমার প্রতি অনাচার করে। বাড়ি, ফ্যামিলি, বাচ্চা, তাই আমি কষ্টে আছি। আপনি কি বর্মার মেয়ে বিয়ে করেছেন? সাহেব ব্যাটা রিপোর্টে লিখেছে, তাই না? হ্যাঁ, আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, আমি যা করি বোল্ডলি করি, বুঝেছেন? বোল্ডলি। হ্যাঁ, ভেতরে এক বাইরে এক, ওই রকম রাগ ঢাক আমার নেই। আমি এখানেই থাকবো। বড় সাহেবের আদেশ হাতে নিয়ে আপনার এই কথায় কোনো লাভ হবে না। আপনি অন্য কোথাও চেষ্টা করুন। না না না, বাঙালি হয়ে বাঙালিকে মারবেন না বাবু, মারবেন না। ছেলে পুলে আছে, আমি মারাই যাব। লোকটা কেঁদেই চলল। কেরানি, দারোয়ান সবাই স্তম্ভিত। আমি বলি, অভয়া আপনার জন্যই বর্মায় এসেছে। আপনি যদি ক্ষমা চান, চিঠি আনান, আমি চাকরি বজায় রাখতে চেষ্টা করব। অভয়া বর্মায় এসেছে? সন্ধ্যায় অভয়া সব শুনে নীরবে চোখ মুছল। ঠিক হলো, তারা যাবে। না গেলে আমার আর উপায় নেই। পরদিন স্বামী ঠিকানা লিখে গেল। ফিরে এসে সে টেবিলে একটি ক্ষুদ্র চিঠি রেখে বলল, আপনি আমার যে কি উপকার করলেন। যতদিন বাঁচবো আমি আপনার গোলাম হয়ে থাকবো। আপনি কাজ করুন, বড় সাহেব এবারের মতো মাফ করেছেন। ধন্যবাদ। না না, বড় সাহেবের ভাবনা আমি আর ভাববো না। আপনি ক্ষমা করলেই আমি খুশি। সেদিন রাতে আমি ওই টেবিল থেকে অভয়ার সেই ছোট্ট 2 শব্দের চিঠি বারবার পড়ি। পিয়ন ডেকে বলে, বাবুজি, আপনার বাড়িতে কিছু কাগজপত্র দেব? আমি মুখ তুলে দেখি ঘড়িতে 4:30 বাজছে। দিন কয়েক পর আবার অভয়ার স্বামীর এক দীর্ঘ চিঠি এলো। চিঠি ভরা অভিযোগ। একদিকে তার বর্মী স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি ভাড়া করেছে, অন্যদিকে অভয়াকে আনতেও কাকুতি মিনতি করছে। কিন্তু অভয়া যাচ্ছে না, এটাই তার বেদনা। রোহিণী নাকি চিঠি পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, এতে তার ইজ্জত নষ্ট হচ্ছে বলেও লিখেছে। আর সঙ্গে তার বিলাপ। সীতা কোথায়, সাবিত্রী কোথায়, সত্যযুগ কোথায় গেল? পড়তে হাসিও পেল, রাগও হলো। এই উত্তপ্ত মন নিয়েই রোহিণীর বাড়ির দিকে গেলাম। সন্ধে নেমে এসেছে। রান্নাঘর থেকে ধোঁয়া উঠছে। ঘরগুলো ফাঁকা, যেন শূন্য মন্দির। রোহিণী মেঝেতে বসে বেগুন কাটছে। আমার পায়ের শব্দও সে শুনল না। আমি বারান্দায় দাঁড়াতেই সে বলল, কে? আমি শ্রীকান্ত। শ্রীকান্ত বাবু? আগে। ও, আসুন। সে তাড়াতাড়ি আলো জেলে আমাকে ভেতরে এনে বসালো। দুজনেই খানিকক্ষণ চুপ। আমি বললাম, রোহিণীদা, আর এখানে কেন? আমার সঙ্গে চলুন। কেন? আপনার কষ্ট হচ্ছে? কষ্ট না, টিউশনিটা ছেড়ে দিয়েছে। অফিসের কাজ বেশি, তাই ক্লান্তি। রাধা বাড়া আর অফিস একসঙ্গে সামলানোই জ্বালা। আমি কিছু বললাম না, কারণ এর সবটাই তার আগের কথার বিপরীত। রাতে বাসায় এসে দেখি কোণে কেউ ঘুমোচ্ছে। ঝি বলল, ভদ্রলোক। আলোচনায় জানা গেল তিনি চট্টগ্রামের লোক। ছোট ভাই বর্মী মেয়ের ঘরকন্যায় ডুবে আছে, তাকে ফিরিয়ে আনতেই এসেছেন। মশাই, আগেকার দিনে শুনতাম কামরূপের মেয়েরা বিদেশি ছেলেদের ধরে রাখত। এখন দেখি বর্মা মেয়েদের শক্তিও কিছু কম নয়। আমার ভাইটাকে উদ্ধার করতে সাহায্য করবেন? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই করব। ছোট ভাইয়ের বর্মার বাড়ি।
সকালবেলা সেখানে পৌঁছালাম। বর্মী গৃহিণী খুবই ভদ্র, পরিশ্রমী, চুরুট বানিয়ে সংসার চালায়। কিছুক্ষণ পর ছোট ভাই সাইকেল করে ফিরল। ইংরেজ পোশাক, আংটি, ঘড়ি, রাজার হাল। স্ত্রী তার টুপি ছড়ি নিয়ে সরিয়ে রাখল। বোন চুরুট দেশলাই দিল। দাসীরা চা পান পাতা এগিয়ে দিল। সবাই মিলে তাকে রাজা বানিয়ে রেখেছে। পরদিন সে হোটেলে এসে দাদার সঙ্গে মিলমিশ করে গেল। তারপর গা ঘেঁষাঘেঁষি করে দুই ভাইয়ের আদিক্ষেতা চলতে লাগলো। কয়েকদিন পর দাদা খবর দিল, আমরা পরশু সকালের জাহাজে দেশে যাচ্ছি। ও, তা তোমার ভাই ফিরবে তো? রাম রাম, একবার যারা জাহাজে উঠে যায় আর ফেরা নেই। তা স্ত্রীকে জানালে? খেপেছেন মশাই, জানালেই তো ধরবে, রক্ত বীজের মতো। বরং ফ্রেঞ্চ লিভে ছুটি নিয়েছে, এটাই ভালো। আমি বললাম, কিন্তু মেয়েটা কষ্ট পাবে। দাদা তাতে হেসে গড়াগড়ি দিয়ে বলে, আরে বর্মা মেয়ের আবার কষ্ট কি মশাই? ওরা নেপ্পি খায়, ওদের কষ্ট লাগে না। আমি আর কিছু বললাম না, শুধু লজ্জায় মুখ নামালাম। রবিবার সকাল, জাহাজ গমগম করছে। বর্মী মেয়েটি ছোট বোনের হাত ধরে দাঁড়িয়ে, চোখ কান্নায় লাল। ছোট ভাই দৌড়ঝাঁপ করে মালপত্র তুলছে। সব শেষ হলে সে নেমে এসে মেয়েটির গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ওরে রতনমণি, 1 মাস পরে রংপুর থেকে তামাক এনে দেব, তোকে কদলির প্রদর্শন করে চললাম রে। চারপাশে বাঙালিরা হাসি আটকাতে পারছে না, আর মেয়েটি বুকে আঁচল চেপে কাঁদছে। একটা কথাও সে বোঝে না। সিঁড়ি তোলার আগে সে আবার নেমে এলো। ওরে শোন না, আংটিটা দে, 200-300 টাকায় বেচে দেব, দে। মেয়েটি কম্পিত হাতে আংটি খুলে দিল। লোকটা আনন্দে কাঁদতে কাঁদতে জাহাজে উঠল। যাই তাহলে, হ্যাঁ যাই। জাহাজ দূরে চলে গেল। মেয়েটি হাঁটু গেড়ে বসে পড়ল। ফুঁপিয়ে কাঁদছে সে। মানুষ হাসছে, মন্তব্য করছে। আমি শুধু অসহায় দাঁড়িয়ে রইলাম। ছোট বোন কাঁদতে কাঁদতে বলল, দিদি, বাবুজি এসেছেন, ওঠো। মেয়েটি মুখ তুলল। আমাকে দেখে আবার কান্নায় ভেঙে পড়ল। গাড়িতে বসে সে বলল, বাবুজি বাড়ি আমার খালি হয়ে গেল। 1 মাস আমি কি করে কাটাবো? আমি পরের মেলেই রংপুরে চলে যাব। দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে বাবুজি। আমি মুখ ফিরিয়ে বাইরে তাকালাম, চোখের জল লুকোলাম। চা খেয়ে রোহিণীর বাড়িতে এলাম। দরজা বন্ধ। নক করতেই দরজা খুলল। দেখি অভয়া। এ কি, তুমি এখানে? অভয়ার মুখ লজ্জায় লাল। কিছু না বলে ছুটে গিয়ে সে দরজা বন্ধ করে দিল। আমি ফিরেই যাচ্ছিলাম, হঠাৎ কান্নার সুর। অভয়ার কান্না আর সেই বর্মী মেয়েটির কান্না মনে অদ্ভুত তরঙ্গ তুলল। আমি দাঁড়িয়ে মনে মনে বললাম, না 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 না, আর এভাবে চলে যাওয়া নয়। ভালো কি মন্দ কি এই বিচার বই পড়ে হয় না। মানুষের চোখের দিকে তাকিয়ে তার বেদনা শুনেই তো সত্য বিচার হয়। হঠাৎই অভয়া দরজা খুলে সামনে এসে দাঁড়ালো। তার কণ্ঠে লেগেছিল এক গভীর আর অদ্ভুত নির্ধারিত স্বর। শত্রুতা নয়, বরং এক দৃঢ় আত্মপক্ষপাতের তাগিদ। জন্ম জন্মান্তরের অন্ধ সংস্কারের ধাক্কাটা প্রথমে সামলাতে পারিনি বলেই পালিয়েছিলাম শ্রীকান্তবাবু। নইলে ওটা আমার সত্যিকারের লজ্জা বলে ভাববেন না যেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। অভয়াকে দেখে মনে হলো তার মধ্যে এক অদ্ভুত সাহস আছে। আপনার বাসায় ফিরে যেতে আজ একটু দেরি হবে, রোহিণীবাবু এলেন বলে। আজ দুজনেই আমরা আপনার আসামি। বিচারে অপরাধ সাব্যস্ত হলে আমরা তার দণ্ড নেব।
রোহিণীকে অভয়া বাবু বলে? আমি এই প্রথমবার শুনলাম। জিজ্ঞেস করলাম, আপনি ফিরে এলেন কবে? পরশু। কি হয়েছিল জানতে নিশ্চয়ই আপনার কৌতূহল হচ্ছে। এ কথা বলে সে নিজের দক্ষিণ বাহু অনাবৃত করে দেখালো। বেতের দাগ চামড়ায় কালশিটে বসিয়ে দিয়েছে। এমন আরো অনেক আছে যা আপনাকে দেখাতে পারলাম না। মানুষের সভ্যতা, হিতাহিত জ্ঞান যখন হারায় তখন এমনই নিরুত্তাপ অবস্থা দেখা যায়। এই অভয়া সেই ক্ষত চিহ্নগুলো আমার সামনে ধরিয়ে দিল। ফিরে আসার এই আমার একমাত্র কারণ নয় শ্রীকান্তবাবু, এটা আমার সতী ধর্মের সামান্য একটা পুরস্কার। তিনি যে স্বামী আর আমি যে তার বিবাহিতা স্ত্রী, এ তারই একটা চিহ্ন। আমি কিছু বলতে পারলাম না। তার ক্ষত ও সাহস উভয়েই আমার মনে ঢেউ জাগালো। পরে সে বলল, আমি যে স্ত্রী হয়েও স্বামীর বিনা অনুমতিতে এত দূরে এসে তার শান্তি ভঙ্গ করেছি। মেয়ে মানুষের এত বড় স্পর্ধা পুরুষ মানুষ সইতে পারে না। এ সেই শাস্তি। তিনি অনেক রকমে ভুলিয়ে আমাকে তার বাসায় নিয়ে গিয়ে কৈফিয়ত চাইলেন। কেন কেন রোহিণীর সঙ্গে এসেছি? বললুম, স্বামীর ভিটে যে কি সে আমি আজও জানি নে। আমার বাপ নেই, মা মারা গেছেন, দেশে খেতে পড়তে দেয় এমন কেউ নেই। তোমাকে তোমাকে বারবার চিঠি লিখে জবাব পাইনি। তিনি তিনি এক কাছে বেত তুলে নিয়ে বললেন, আজ তার জবাব দিচ্ছি। আমার ভেতরে সেই হীন বর্বরতার বিরুদ্ধে এক উগ্র ক্ষোভ জেগে উঠল। কিন্তু একই সঙ্গে আমি বুঝি আমারও সংস্কারের বাধা আছে। আমি বলতে পারিনি বেশ করেছ বা অপরাধ করেছ, কোনোটাই আমার মুখ থেকে বেরোলো না। শেষমেশ আমি মৃদু কণ্ঠে বললাম, চলে আসাটা যে অন্যায় এ কথা আমি বলতে পারিনি, কিন্তু এই কিন্তুটার বিচারই তো আপনার কাছে চাইছি শ্রীকান্তবাবু। তিনি তার বর্মা স্ত্রী নিয়ে সুখে থাকুন, আমি নালিশ করছি নে। কিন্তু স্বামী যখন শুধুমাত্র এক গাছা বেতের জোরে স্ত্রীর সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাকে অন্ধকার রাতে একা ঘরের বাইরে বার করে দেন, তারপরেও বিবাহের বৈদিক মন্ত্রের জোরে স্ত্রীর কর্তব্য বজায় থাকে কিনা, আমি সেই কথাই আপনার কাছে জানতে চাইছি। আমি চুপ রইলাম। অভয়া আমার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আরো তীব্রভাবে বলল, অধিকার ছাড়া তো কর্তব্য থাকে না শ্রীকান্তবাবু, এটা তো খুব মোটা কথা। তিনিও তো আমার সঙ্গে সেই মন্ত্রই উচ্চারণ করেছিলেন, কিন্তু সে শুধু একটা নিরর্থক প্রলাপ। তার প্রবৃত্তি ও ইচ্ছাকে যে এতটুকু বাধা দিতে পারল না। আমার কি সারা জীবন আজকের অপরাধের প্রায়শ্চিত্ত করতে হবে? আমার পত্নীত্বের অধিকার নেই, আমার মা হবার অধিকার নেই, সমাজ সংসার আমার কিছুতেই অধিকার দেবে না। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এই কি ন্যায়? আমি কিছুই বলতে পারলাম না। মুখে একটা না বলা কিন্তু থেমে যায়। অভয়া আমায় প্রশ্ন করে, আপনার কি মনে হয় আমার চলে আসাটা অন্যায় হয়নি? তবে ওই কিন্তুটার মানে কি? যে স্বামীর এত বড় অপরাধ তিনি সারা জীবন তার স্ত্রীকে দণ্ড দেবেন, এটাই কি নারীর জীবনের সার্থকতা? দেখুন, আমার মতামত দিয়ে কি হবে? আপনি আমার মতামতের জন্য অপেক্ষা করেননি। তবে আমি ভাববো, ভেবে পরে বরং আপনাকে বলবো। কিন্তু আমার ভাবার সময় ছিল না। কিন্তু যখন আপনি আমাকে দেখে পালিয়েছিলেন তখন আমিও চলে যাচ্ছিলুম। আবার ফিরে এলুম কেন জানেন? না। আজ আমার মনটা বড় ভারী।
আপনার চেয়ে ঢের বেশি নিষ্ঠুর আচরণ দেখি আজ সকালে জাহাজ ঘাটে ওই মেয়েটির ব্যাপারে। ভাবলাম জিজ্ঞাসা করি এই মেয়েটির কি উপায়, কিন্তু কিন্তু আমি বলতে পারলাম না, জানেন। অতঃপর আমি অভয়ার কাছে আমার অন্নদা দিদি ও পিয়ারি বাইজির কাহিনী বলি। মহিলাদের অতীত রক্তবর্ণ ইতিহাস শুনে সে কেঁদে ফেলে। আমি বলি, মেয়ে মানুষ পুরুষ মানুষ নয়, তাদের জীবনচর্যা আদি শেষ এককভাবে মাপা যায় না। আমার জীবন তো আলাদা, আপনারা বলবেন আমাকে সমাজ থেকে বার করে দিলেই কি হিন্দু সমাজে পবিত্রতা ফিরে আসবে? আমি কিছুতেই বেরিয়ে যাব না। সমস্ত কলঙ্ক মাথায় নিয়ে আমি আপনাদের সঙ্গেই থাকব। যদি আমার সন্তানরা মানুষ হয়ে ওঠে তাই আমার সার্থকতা। অভয়ার চোখে কান্না। তার স্রোত থেমে গেলে সে বলল, আমি বেঁচে থাকব। এ কথা যেন আকাশে প্রতিধ্বনিত হলো। আমি চুপ করে থাকি, কেবল মনে মনে ভাবি ন্যায় ও সহৃদয়তার মাঝে পৃথিবীর অচেনা ভারসাম্যটাই কি একদিন বদলাবে। এই কথোপকথনে ছিল ক্ষত, অধ্যাবসায়, আত্মসম্মান আর এক অনবদ্য আর্দ্র প্রত্যাশা। একটি নারী দাবি করছে অধিকার, আমরা সবাই ওই দাবিটির কাছে স্থবির। দা ঠাকুরের হোটেলে প্রথমে মনোহরবাবুর সঙ্গে আমার কথায় কথায় মিতালি হলো। জীবনে উন্নতির টিপস দিলেন তিনি। বললেন, দেখুন শ্রীকান্তবাবু, দান টান ছেড়ে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হবে, বুঝতে পেরেছেন? ঝগড়া বিবাদে যাবেন না, চুপচাপ থাকুন, একটু বিবেচনা করুন। তিনি আরও বললেন, কোনো লোককে সহজে টাকা ধার দেবেন না, ঝগড়ায় ঢুকবেন না। এ সবই সৎ পরামর্শ, যেমনটি তিনি অন্যদেরও দিয়ে থাকেন। আমি সেদিন শুনে অস্বীকার করতে পারিনি, কিন্তু জীবন আমাকে অন্যভাবে পরীক্ষা করল। এরপর শহরে প্লেগ এলো। এক শনিবার তিনি নিজের বাড়িতে আমাকে ডেকেছিলেন। বললেন, বড় বিপদ। আমি অনিচ্ছা সত্ত্বেও ওপরে উঠি। সেখানে কম্বাইন্ড হ্যান্ড নামে এক লোকের ভাড়া ঘর। গলিতে ভয়ঙ্কর দুর্গন্ধ, চুহা, মরা ইঁদুর। কম্বাইন্ড হ্যান্ড বলল সে বাইরে ফেলে দেয় প্রতিদিন। আমি বিস্মিত হলাম। এদিকে মনোহর বাবুর শরীর ফুলে উঠেছে, থেকে থেকেই কেঁপে উঠছেন জ্বরে। আমি বললাম, ডাক্তার পাঠান। 2 মিনিটের জন্য উপরে আসুন, আমার বড় বিপদ। ডাক্তার এলে আমাকে পাশে ডেকে নিয়ে বললেন, শুনুন, ওনাকে প্লেগ হাসপাতালে পাঠিয়ে দিন, এখানে রাখা যায় না। আমাকে ফিস দেওয়ার দরকার নেই, এ ঘরে থাকলে কিন্তু আপনিও নিরাপদ নন। ডাক্তার চলে যাওয়ার পর পাশের মেসের লোকেরা ঘরে তালা মেরে চলে যায়। রাত্রে আমি দেখলাম পাশের ঘর থেকে রোমান ক্যাথলিক প্রথা মতো মোমবাতি জ্বলছে, আর 2 জন যুবক ঘুমিয়ে আছে। ভয়াবহ ভাব আমি খুবই বুঝি। মনোহরবাবু ক্লান্ত আর ভয় পেয়ে বললেন, শ্রীকান্তবাবু, আমি আর বাঁচব না। শুনুন, আমার তোরঙ্গের মধ্যে 300 গিনি আছে, স্ত্রীকে পাঠিয়ে দেবেন, ঠিকানা বাক্সে আছে। আমি সাহস করে তাকে বাঁচানোর সবটুকু করলাম, আইস ব্যাগ, ওষুধ। কিন্তু তবুও মনে ভয় লেগে রইল। প্রহরে প্রহরে তার অবস্থা আরো খারাপ হতে লাগলো। শেষ রাতে সে অসুস্থতায় দুর্বল হয়ে রইল এবং সকাল হলে মৃত্যু সনদ, পুলিশ, টেলিগ্রাফ সব কিছু সম্পন্ন করতে হলো আমাকে। মনোহরবাবুর মৃত্যুর পরে আমার মনে জেগে উঠল, সে যে একদিকে লোককে সতর্ক করত, অন্যদিকে নিজে অস্বস্তিকর জীবনের শিকার হয়ে পড়ল। জীবনের ধারায় সৎ পরামর্শ, ভীতি, দায়িত্ব সবকিছুই একসঙ্গে দাঁড়িয়ে থাকে। আমি সেই রাতে ভাবলাম, কত সহজে আমরা বিচার করি আর কত কঠিনে মানুষকে সাহায্য করি। মনোহরবাবুর বাক্স হাতে নিয়ে ফেরার সময় আমার কানে বাজছিল তার শেষ কথা,
স্ত্রীকে পাঠিয়ে দেবেন? মৃত্যুর পরোয়ানা হাতে নিয়ে অসুস্থ হয়ে আমি অভয়ার দ্বারে দাঁড়াই। মরণের চেয়েও মরার লজ্জা আমাকে ভীত করে। অভয়ার মুখ সাদা, কেবল কিছু কথা সেই মুখ থেকে বেরিয়ে এলো। তোমার দায়িত্ব আমি নেব না তো কে নেবে? এখানে আমার চেয়ে কার খরচ বেশি? তার চোখ জলে ভাসে, তবু সে বলল, পথের কষ্ট তাকে নিতেই হবে, কিন্তু এই নতুন সংসারে এত বড় বিপদ ফেলে সে যাবে না। তুমি শুধু একটি মুহূর্তের জন্য মনটা শক্ত করে বলো, আচ্ছা যাও। সে কোনো উত্তর না দিয়ে আমার হাত ধরে বিছানায় শোয়ালো, তারপরে নিজের চোখ মুছল, মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে যাও বলতে যদি পারতুম তাহলে নতুন করে ঘর সংসার পাততে যেতুম না। আজ থেকে আমার নতুন সংসার সত্যিকারের সংসার হলো। সম্ভবত সে আমার প্লেগ নয়, কেবল মরণ আমাকে ব্যঙ্গ করিয়েই গেল। দিন 10 পরে উঠতে পারলাম। অভয়া আমাকে আর হোটেলে ফিরতে দিল না। অফিস যাওয়ার বদলে আমি বিশ্রাম নেব বলে ভাবছি, তখন পিয়ন একটি চিঠি এনে দিল। পিয়ারির চিঠি, বিদেশ থেকে। তার ইচ্ছা, বঙ্কুর বিবাহের ব্যাপার আর আমার খবর চেয়ে চিঠি। শেষে অভয়ার কথাও লেখা। রাজলক্ষ্মীর নামের উল্লেখে অভয়া কেমন কেঁপে উঠল। রাজলক্ষ্মী তোমাকে সহস্র কোটি নমস্কার জানিয়েছে অভয়া। আমি চিঠিটা অভয়ার হাতে তুলে দিলাম। সে 2-3 বার পড়ে বিছানায় ছুঁড়ে দিল এবং দ্রুত বেরিয়ে গেল। তার আনন্দ বেদনা একসঙ্গে লুকিয়ে নিল। 8 ঘন্টা পর অভয়া ফিরে এলো, বলল, শ্রীকান্ত দাদা। দাদা? ও আবার কি? আমি তোমার দাদা হলুম কবে? আজ থেকে। না 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 না, দাদা নয়, দাদা বলো না। সবাই মিলে সব দিক থেকে আমার রাস্তা বন্ধ করে দিও না। মনে মনে বুঝি এইসব মতলবাটা হচ্ছে? কেন কেন মতলব বাঁটতে নেই? কেন আমি কি মানুষ নই? ভীষণ মানুষ দেখছি যে। রোহিণী বাবু অসুখের সময় আশ্রয় দিলেন, এখন ভালো হয়ে বুঝি তার এই পুরস্কার ঠিক করেছ। কিন্তু আমার ভারী ভুল হয়ে গেছে। তাকে যদি অসুখ বলে একটা টেলিগ্রাম করে দিতাম, তাহলে আজ হয়তো তাকে দেখতে পেতাম। আমি মাথা নেড়ে বললাম, তা আশ্চর্য নয় বটে। তুমি মাসখানেকের ছুটি নিয়ে একবার যাও শ্রীকান্ত দাদা। আমার মনে হচ্ছে তোমাকে তার বড় দরকার পড়েছে। পরদিনই আমি অফিসে ছুটি চেয়ে টিকিটের ব্যবস্থা করিয়ে নিলাম। যাবার সময় অভয়া নমস্কার করে বলল, শ্রীকান্ত দাদা, একটা কথা দাও। কি কথা দিদি? সংসারের সকল সমস্যায় পুরুষ মানুষে মীমাংসা করে দিতে পারে না। যদি কোথাও ঠেকে, চিঠি লিখে আমার মত নেবে বলো। বেশ, নেব। জাহাজ ঘাটে গাড়িতে ওঠার সময় অভয়া আর একবার নমস্কার করে বলল, রোহিণী বাবুকে টেলিগ্রাম দেওয়া হয়ে গেছে। জাহাজে সব রকমভাবে যেন আমি আমার শরীরের দিকে নজর রাখি। অভয়া তার চোখের জল নিয়ে বলল, আর তোমার কাছে আমি কিচ্ছু চাইনি। কলকাতার ঘাটে জাহাজ ভিড়ল। রতন, বঙ্কু সবাই সেখানে দাঁড়িয়ে। আমি নেমে গাড়ির দিকে এগোলাম। রাজলক্ষ্মী গম্ভীরভাবে হেসে বলল, এসো রতন, তোরা বাবা আর একটা গাড়ি করে পিছনে আসিস। গাড়িতে উঠতেই রাজলক্ষ্মী জিজ্ঞাসা করল, জাহাজে কষ্ট হয়েছিল কি? না। কে বলি না, তবু তোমাকে ভালো লাগছে না। রাজলক্ষ্মীর চেহারাও আগের মতন উজ্জ্বল নয়, রোগা, ক্লান্ত। আমি চোখে চোখ রেখে বলি, তোমাকেও কেমন দেখাচ্ছে, কি হয়েছে? রাজলক্ষ্মী অলস মনে হেসে ওঠে, শিশুদের মতো মাথা ঝাঁকায়। তুমি মানুষকে এমনি বুঝে ফেলো। আমি কি একেবারে খারাপ দেখাচ্ছি? তার হাসিটা দেখেই কষ্ট গিলে ফেলি।
কত ত্যাগের কামনা তার মুখে লুকানো। বিকেলে বউবাজারে পৌঁছালে রাজলক্ষ্মী আমার ঘর দেখিয়ে বলল, এই যে সিঁড়ি, তোমার ঘর তেতলায়, একটু শুয়ে পড়ো। ঘুম ভাঙতে দেখি পিয়ারি হাত দিয়ে আমার মাথার ঘাম মুছিয়ে দিচ্ছে। রতন দৌড়ে এসে জিজ্ঞাসা করে, মা, বাবুর চা আনবো কি? হ্যাঁ, নিয়ে আয়, আর বঙ্কুকে পাঠিয়ে দিস। পিয়ারির মুখে বিষাদের রেখাচিত্র থাকলেও হঠাৎ সে কৌতুক করে জিজ্ঞাসা করে, আচ্ছা, রোহিণী বাবু আর অভয়ের মধ্যে কে কাকে বেশি ভালোবাসে? অভয়াই বোধহয় বেশি ভালোবাসে। রাজলক্ষ্মী হেসে বলে, তবু রোহিণী বাবু বেশি সাধু, তাই দুঃখটা নিজের মাথায় নিয়েছেন। এর কিছুকাল পর কাশী যাচ্ছি রাজলক্ষ্মীর সঙ্গে। রাতের ট্রেনে যাওয়ার আগে রাজলক্ষ্মী বারবার কাঁধে হাত দিয়ে শেষে আমার হাত ধরল। তার মনের টান আমাকে বিঁধে গেল। সে হঠাৎ বলল, আচ্ছা, কাশীতে তোমার গুরুদেবকে দেখতে যাবে? হ্যাঁ, ঠিক আছে, চলো। ট্রেন জার্নিতে রাজলক্ষ্মী সদিচ্ছায় একজন বৃদ্ধ ভদ্রলোককে রেশমের শাড়ি উপহার দেয়। লোকটির কৃতজ্ঞতা দেখে তার চোখ ভিজে ওঠে। আমি চুপচাপ জানলার দিকে চেয়ে ভাবি, তার এই দুর্লভ কোমলতা কোথা থেকে আসে? পুরনো আলাপে রাজলক্ষ্মীকে আমি চিনি, তার ভিতরে এখন মাতৃত্বের তীব্র আকুতি জেগে উঠেছে। সেই আগুন তার আচরণে, দানে, দয়া প্রবাহে প্রকাশ পায়। আমি মনে মনে ভাবি, তার এই ত্যাগ আর অন্বেষণ কি তাকে সুখ দেবে? সে নিজেও জানে না, তবু সে যায় মানুষের দুঃখে। কাশীতে পৌঁছে পিয়ারির বাড়িতে আশ্রয় নিই। বাড়িতে অনেক মানুষকে দেখে আমার প্রশ্নের জবাব দেয় পিয়ারি। এরা সবাই আমার ভাড়াটে। একদিন রাত্রে সে হঠাৎ বলে, শোনো, আমি কিন্তু আজ রাতেই চলে যাব। সে কি? কেন? আমি কারো বাঁধি নই যে আমাকে অনুমতি নিয়ে যেতে হবে। যদি অন্যায় করেও থাকি তবে ক্ষমা করো, কিন্তু আজ রাতে তোমার কাছে আমার থাকা সম্ভব নয়। আমি জানি তার গুণের মধ্যে লজ্জা নেই, তবু সমাজের বিচার তো ভয়ানক। আমি কাঠখোট্টা ধৈর্যে বলি, পিয়ারি, আমি তোমাকে মাফ করলাম, কিন্তু দুজনের আর দেখা হবে না। এভাবে জীবন চলে না। তার চোখে জল আসে। সে চুপ করে থাকে। শেষ মুহূর্তে সে হাত ধরে জিজ্ঞেস করে, তুমি তুমি কি আমাকে ছোট বলছো? আমি যে কাজ করি তার না, না, বলছি না। তুমি কখনোই ছোট নও। তুমি ছোট হতে পারো না রাজলক্ষ্মী। এরপর পিয়ারি দ্রুত বেগে চলে গেল। তার পেছনে রেখে গেল অচেনা কাহিনী। অতঃপর আমি ব্যাগ নিয়ে স্টেশনে দাঁড়াই। টিকিট বদলে পূর্ব অভিমুখে উঠি। কাশী ছেড়ে গ্রামে ফিরি। গ্রামে পৌঁছে বাড়ি ভরা আত্মীয় স্বজন। সবে যেন বিয়ে শুরুর তোড়জোড়। সবাই খুশি, কিন্তু আমার শরীর দুর্বল। জ্বর ফিরে আসে। গোবিন্দ ডাক্তার বারবার আসে, ঔষধ, পরীক্ষা, কিন্তু আমার পকেট খালি। ব্যাগও নেই, টাকাও নেই। আমি লজ্জায় রাজলক্ষ্মীকে চিঠি লিখি, আর শেষমেশ তাঁরই সাহায্য চাইতে বাধ্য হই। দুদিন পরে দূরে শোনা যায় গাড়ির শব্দ। রতন এসে খবর দেয় রাজলক্ষ্মী উপস্থিত। আমি অবাক চোখে দেখি, সে এসেছে। গ্রামেই চলে এসেছে। নিজের লজ্জাকে অনাবরণীয় করে আমার কাছে সে উপস্থিত। রাজলক্ষ্মী বলে, তুমি শো। তার উপস্থিতি, কাঁধে তার স্পর্শ আমার ভিতরে এমন এক আলোর সঞ্চার করে যে আমি উঠে বসে বলি, তুমি তুমি এখানে? এখানে মানুষ কি তোমাকে চিনবে না ভাবছ? রাজলক্ষ্মী নির্ভয় বলে, যা হয় হবে। আমি এখানে মানুষ হতে এসেছি। তার লজ্জাহীন সাহসে আমি হতবাক। সে বলে,
বঙ্কুর ব্যাপারে সমস্ত কাগজপত্র ঠিক করে রেখেছি আমি, বিষয়গুলো দানপত্র আকারে গুছিয়ে রেখেছি। কেবল তোমার অনুমতি চাই। আমি প্রশ্ন করি, আর আর তোমার নিজের কি রইল? সে শান্ত সুরে হেসে বলে, আমার সবই ঠিক আছে, তুমি শান্ত হও, আমি সব ঠিক করে নেব। রাত্রে ঠাকুরদা ও ডাক্তারবাবু এসে তাকে দেখে। ঠাকুরদা অবাক হয়ে বলে, এই মেয়ে, আমি তো মেয়েটিকে অচেনা মনে করেছিলাম। ডাক্তারবাবুও সাগ্রহে জানতে চায় তার পরিচয়। রাজলক্ষ্মীর মুখ তখন ফ্যাকাশে। সে সোজা উঠে দুজনের কাছে সৌজন্যে নমস্কার করে। তার সম্মান, তার স্থিরতা আমাকে চিরকাল ভাবিয়ে রাখে। অগত্যা আমি শূন্য গলায় তার পরিচয় বর্ণনা করলাম। রাজলক্ষ্মী, পিয়ারি, অভয়া, রোহিণীবাবু, বঙ্কু সবাই মিলে মানুষের অতল অংশের কাহিনী খনন করল। এখানে নারী পুরুষের দ্বন্দ্ব, সমাজের বিচার, মায়ের ত্যাগ এবং ব্যক্তিগত সম্মানের প্রশ্ন সব মিলিয়ে এক দীর্ঘ সুর সৃষ্টি করে। আমি শুধু বলতে চাই, মানবতাই বড়, আর তার কদর বুঝে যে কাজ করে সেই মানুষই সত্যিকার ধর্ম পালন করে। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্তের দ্বিতীয় পর্ব অবলম্বনে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত। শ্রীকান্তের চরিত্রে আমি কোরক। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন আম্রপালি ঘোষ মিত্র, কৌশিক গাঙ্গুলি, কৌশানী বসু, অর্পিতা দাস, শান্তনু দত্ত ও মনীষ ঘোষ। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।